আসসালামু আলাইকুম, শুভ সন্ধ্যা সবাইকে। অনেক অনেক প্রীতি এবং শুভেচ্ছা জানিয়ে শুরু করছি আজকের ক্লাস। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? আমাকে দেখা যাচ্ছে কিনা, শোনা যাচ্ছে কিনা, ভয়েসটা ক্লিয়ার কিনা একটু কমেন্ট করে জানিয়ে দিন প্লিজ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আপনারা সবাই কেমন আছেন? ভালো আছেন কিনা, সুস্থ আছেন কিনা একটু কমেন্ট করুন প্লিজ। সাউন্ডটা ক্লিয়ার আছে কিনা? সাউন্ডটা প্রায়ই ক্লিয়ার থাকে না, প্রায় না, মানে এক দুই দিন এরকম হয়েছে। ওকে, সবাই কেমন আছি একটু কমেন্ট করে প্লিজ। সবাই কেমন আছি? হ্যাঁ, ভালো আছেন কিনা, সুস্থ আছেন কিনা একটু কমেন্ট করি আমরা। ওকে, হ্যাঁ সে রুমি, কেমন আছেন স্যার? আমি ভালো আছি। রুমি, আপনি কেমন আছেন? তামান্না বিথি, আসসালামু আলাইকুম। সালাম আলাইকুম আসসালাম। তামান্না বিথি, কেমন আছেন? সাউন্ড ঠিক আছে কিনা একটু কমেন্ট করুন প্লিজ। সাউন্ডটা ঠিক আছে কিনা? সাউন্ড কি ঠিক আছে? তামান্না বিথি বলেছেন আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। এসুরমি বলছেন জি স্যার ভালো আছি। দুইজনই 14 জন জয়েন করেছি। জি স্যার, অলোকে অলোকে, যেহেতু আমরা 10টায় শুরু করেছি আমরা ক্লাস, আমরা একটু দ্রুত পড়ার চেষ্টা করবো। রবীন্দ্রনাথ ঠাকুরের 14টা উপন্যাস, 14টা উপন্যাস আমরা আলোচনা করতে পারবো না। 14টা উপন্যাস থেকে আমাদের প্রশ্ন আসে না, আমাদের হচ্ছে হাতে গোনা 4 থেকে 5টা উপন্যাস থেকে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে প্রশ্ন আসে। তো সেই উপন্যাসগুলো আমরা একটু আলোচনা করবো, একটু কাহিনী বলারও চেষ্টা করবো, যাতে আপনারা এখান থেকে একটু মজা পান কিংবা একটু মনে থাকে। তো সেই রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসটা আমরা একটু দেখি। রবীন্দ্রনাথ ঠাকুর সম্পর্কিত আমরা মানে ভেঙে ভেঙে অনেকগুলো পড়ছিলাম। এর কারণ ছিল যে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে এখন পর্যন্ত আমাদের যত বিসিএস চাকরি পরীক্ষা সব জায়গায় আছে, সবচেয়ে বেশি আসছে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে। তো আমরা একটু দেখি যে রবীন্দ্রনাথ ঠাকুরের আসলে উপন্যাস কয়টা। তো উপন্যাসের আসলে তার প্রকাশিত উপন্যাস হচ্ছে 13টা, টোটাল উপন্যাস তিনি লিখেছিলেন 14টা। এখানে লেখা আছে তার অসমাপ্ত উপন্যাস ছিল একটা, এবং অপ্রকাশিত, সেটা হচ্ছে করুণা। সেই করুণা সহ আমাদের উপন্যাস টোটাল 14টা, কিন্তু প্রকাশিত হয়েছিল 13টা। তাহলে এখানে গুরুত্বপূর্ণ তথ্য যদি বলা হয় যে রবীন্দ্রনাথ ঠাকুরের মোট উপন্যাস কয়টা, 14টা, আর রবীন্দ্রনাথ ঠাকুরের জীবদ্দশায় প্রকাশিত হয়েছিল 13টা। তো যদিও এই ব্যাপারগুলো পরীক্ষায় কখনো আসে না। করোনা বাদ দিলে হচ্ছে 13টা। তো 14টা উপন্যাস মনে রাখার টেকনিক আমরা কীভাবে মনে রাখবো সেটা হচ্ছে প্রজার চোখে চার নৌকাডুবি দিকে দুই বউ করোনা শেষে চতুরাশি গোড়াকে নিয়ে ঘরে বাইরে ও মালঞ্চে যোগাযোগ করলো। তো এই ঘটনাটা আমরা যদি মনে রাখি, প্রজার মানে প্রজাপতি নির্বন্ধ, চোখে মানে চোখের বারে, চার মানে চার অধ্যায়, নৌকাডুবি, দুই মানে দুই বোন, বউ মানে বউ ঠাকুরের হাট, করোনা করোনা, শেষে মানে শেষের কবিতা, চতুর মানে চতুরঙ্গ, রাজস্বী মানে হচ্ছে রাজস্বী, গোড়া মানে গোড়া, ঘরে বাইরে, মালঞ্চ যোগাযোগ। তাহলে এইভাবে আমরা কি করতে পারি, মনে রাখতে পারি যে প্রজার চোখে চার নৌকাডুবি দেখে দুই বউ করোনার শেষে চতুর রাজস্বী গোড়াকে নিয়ে ঘরে বাইরে ও মালঞ্চে যোগাযোগ করলো। তো এই ঘরে বাইরেও মালঞ্চ মানে হচ্ছে বাগান, তো সেই মালঞ্চে যোগাযোগ করলো, এরকমভাবে আমরা মনে রাখতে পারি। তো এখান থেকে আমাদের যে প্রশ্নটা আসবে, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস? নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস নয়। নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের রাজনৈতিক উপন্যাস? নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের মনস্তাত্ত্বিক উপন্যাস? নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের সামাজিক উপন্যাস? এই ব্যাপারগুলো আসতে পারে, এবং চরিত্র হিসেবে আসতে পারে, যে ধরেন শর্মিলা, উর্মিমালা, এটা কোন চরিত্র, কিংবা বিনোদিনী কোন উপন্যাসের চরিত্র, কিংবা বিমলা কোন উপন্যাসের চরিত্র, কিংবা দামিনী কোন উপন্যাসের চরিত্র, তারপরে হচ্ছে কুমুদিনী কোন উপন্যাসের চরিত্র, মধুসূদন কোন উপন্যাসের চরিত্র। এরকম চরিত্র নাম ধরে
আসতে পারে এবং এটা কী ধরনের উপন্যাস এইভাবেও আসতে পারে। তাহলে আমরা দেখলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর থেকে যে উপন্যাস থেকে যে প্রশ্নগুলো আসবে, রবীন্দ্রনাথ ঠাকুরের নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কিংবা উপন্যাস নয়, এটা একটা ব্যাপার। আরেকটা ব্যাপার হচ্ছে একেবারে কমন যে প্রশ্নটা, নিচের কোনটি রবীন্দ্রনাথ ঠাকুরের বই, কিংবা ধরেন ঘরে বাইরে নামে একটা, যে ঘরে বাইরে কার লেখা উপন্যাস রবীন্দ্রনাথ ঠাকুরের, কিংবা এরকম আসতে পারে নৌকাডুবি কার লেখা উপন্যাস, এরকমভাবে আসতে পারে। ঠিক আছে, তো সেই উপন্যাসগুলো আমরা এখানকার এই টেকনিক দ্বারা মনে রাখবো যে প্রজার চোখে চার নৌকা ডুবি দেখে দৈব করুণাসিতে চতুর রাজস্বী গোড়াকে নিয়ে ঘরে বাইরে ও মালঞ্চে যোগাযোগ করলো, এই যে লাইনটি বলেছি, এই লাইনটার মধ্যে আমাদের সবগুলো উপন্যাস মনে রাখার ক্লু রয়েছে। আরও যারা দিয়েছেন, মাঝহারুল ইসলাম শরীফ, আসসালামু আলাইকুম স্যার, সাউন্ড ঠিক আছে, ওয়ালাইকুম আসসালাম শরীফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ এবং শুভেচ্ছা জানাচ্ছি। দীপা আক্তার বলছেন আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম। দীপা আপনাকে শুভেচ্ছা জানাচ্ছি, ভালোবাসা জানাচ্ছি। টিপু সুলতান তারেক, স্যার আরেকটু লাউডলি কথা বললে ভালো হয়। ওকে, আরেকটু লাউডলি কথা বলছি, হ্যাঁ ঠিক আছে, আরেকটু লাউডলি কথা বলছি, আপনি কি শুনতে পাচ্ছেন? ঠিক আছে, টিপু সুলতান তারেক, আরেকটু লাউডলি কথা বলছি। ওকে, আমরা তাহলে আমাদের উপন্যাসে আলোচনা চলে যাই। প্রথম যে উপন্যাস তার নাম হচ্ছে করুণা, যেটা হচ্ছে লিখিত হয়েছিল একেবারে খুব আর্লি স্টেজে লিখিত হয়েছিল। আর্লি স্টেজে বলতে রবীন্দ্রনাথ ঠাকুরের প্রথম জীবনী 1877 এবং 78 খ্রিস্টাব্দে লিখিত হয়েছিল এবং এটা তার প্রথম উপন্যাস, কিন্তু এবং সেটা কত 17 বছরে, কিন্তু সেটা গ্রন্থাকারে প্রকাশিত হয়নি, এই কথাটাই এখান থেকে ইম্পর্টেন্ট। কিন্তু আর প্রকাশিত উপন্যাসের মধ্যে আমরা হচ্ছে বউ ঠাকুরানীর হাট, এইটার মধ্যে কিছু ঐতিহাসিক চরিত্র আছে, যে রাজা প্রতাপাদিত্য কিংবা বাকলার জমিদার রামচন্দ্র, এই কাহিনীগুলো এখানে আছে। এবং এই উপন্যাসটা কি বলে পরবর্তীতে নাটকও হয়েছে প্রায়শ্চিত্ত নামে। রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্যের একটা বৈশিষ্ট্য দেখবেন যে যেটা উপন্যাস শেষে লেখা হয়েছে এটার আবার নাটক আছে, এরকম একটা ব্যাপার আছে আর কি, অর্থাৎ কথা সাহিত্যগুলোর আবার নাটকে রূপ দিয়েছেন তিনি। তো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় তিনি এই উপন্যাসটা প্রশংসা করেছিলেন, বউ ঠাকুরানীর হাট। তো এখান থেকে আমাদের আসলে আসবে কিছু, মানে ওরকম কিছুই আসবে না, এখান থেকে জাস্ট আমরা একটু মনে রাখবো যে বউ ঠাকুরের হাট রবীন্দ্রনাথ ঠাকুরের প্রকাশিত প্রথম উপন্যাস, এই কথা মনে রাখবো। আচ্ছা, বউ ঠাকুরের হাট নামে একটা চলচ্চিত্র নির্মাণ হয়েছে এবং এখানে একটা মজার ব্যাপার হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের যে উপন্যাসগুলো আছে সবগুলো উপন্যাস নিয়ে মোটামুটি চলচ্চিত্র আছে। তো আপনারা যেটা করবেন যে চলচ্চিত্রগুলো দেখবেন, মানে অ্যাট এ টাইম আপনার কি হবে, উপন্যাসগুলোর কাহিনী সম্পর্কে একটা ধারণা জন্ম নেবে, আবার হচ্ছে আপনার একটা আনন্দ পাবেন। হুট করে ধরেন আপনি অনেক দিন যাবত পড়াশোনা করছেন, আপনার মধ্যে এক ধরনের একঘেয়েমি চলে আসছে, হ্যাঁ, তখন আপনি যদি একটা এরকম সাহিত্য নির্ভর যে চলচ্চিত্রগুলো আছে, মুভিগুলো আছে, সেই মুভিগুলো যদি একটু দেখেন তাহলে দেখবেন আপনার মধ্যে আবার সেই যে মনোটনাস আছে সেটা দেখবেন আপনার চলে গেছে। ওকে, তো রাজস্বী যে উপন্যাস, এটা আমরা হচ্ছে দেখবো যে এটা একটা ইতিহাস নিয়ে লেখা, তার প্রথম দিকে যে উপন্যাসগুলো আছে সেই উপন্যাসের মধ্যে একটা ইতিহাসের একটা ব্যাপার আছে এবং এখানে এটার পরবর্তীতে বিসর্জন নাটক লিখেছেন এবং একটা খুব বিখ্যাত একটা নাটক হচ্ছে বিসর্জন। এবং এই যে গোবিন্দমাণিক্য, এটা একটা ঐতিহাসিক চরিত্র, হ্যাঁ, তারপরে হচ্ছে পুরোহিত রঘুপতি, জয়সিংহ একটা ঐতিহাসিক চরিত্র, নক্ষত্র ঐতিহাসিক চরিত্র। এই রাজস্বীটা পরবর্তীতে বিসর্জন নাটক হিসেবে তিনি কী করেছিলেন, প্রকাশ করেছিলেন। হ্যাঁ, তো বিসর্জন নাটকটা আসলে এখানে সংস্কার মুক্ত একটা ব্যাপার তিনি দেখিয়েছিলেন, যে আসলে যে এই রঘুপতি এটা তিনি একজন থাকেন, একজন পুরোহিত, এবং তার কাছে ওই পূজা অর্চনা এই ব্যাপারটা অনেক গুরুত্বপূর্ণ। তো শেষ পর্যন্ত দেখা গেল যে এই পূজা অর্চনা চাইতে মানুষের জীবন বা মানবিকতা এইটা হচ্ছে মুখ্য হয়ে উঠেছে, এরকম বিসর্জন নাটকের মধ্যে দেখানো হয়েছিল। এবং পুরোহিত তার যে ছেলে, তার ছেলে হচ্ছে জয়সিংহ, শেষ পর্যন্ত দেখা গেছে যে জয়সিংহর জীবনের বিনিময়ে তার যে বোধোদয় এটা হয়েছিল। এটাও বিসর্জন নাটক গুরুত্বপূর্ণ, আমরা যখন নাটকটা পড়াই তখন কাহিনিটা আমরা বলবো। তো চোখের বালি আমাদের মেইনলি হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস শুরু হচ্ছে চোখের বালি থেকে। এর আগে তিনি যে উপন্যাসগুলো লিখেছেন এটা তার একটা প্রাথমিক পর্যায়ে ওই অর্থে উপন্যাসটা তার, মানে এর আগে আমরা কয়টা উপন্যাস দেখলাম, তার আগে যে করুণা উপন্যাস বলেন, বউ ঠাকুরের হাট বলেন, কিংবা হচ্ছে রাজস্বী বলেন, এটা কি বলে বঙ্কিম দ্বারা প্রভাবিত। বঙ্কিম যে স্টাইলে, বঙ্কিম স্টাইল,
বঙ্কিমি স্টাইল, অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের মোটামুটি সব জায়গায় আমরা একটা জিনিস দেখেছি যে রবীন্দ্রনাথ ঠাকুর প্রথমে একটা জিনিস শুরু করেছিলেন আর্লি স্টেজে, কিন্তু প্রথম কয়েকটার মধ্যে সফলতা পান নাই। সেটা আপনি গল্পের কথা যখন ধরবেন, প্রথমে তিনি 4টা গল্প লিখলেন, ঘাটের কথা লিখলেন, তিনি ভিখারিনী লিখলেন, রাজমুকুট লিখলেন, এরকম কয়েকটা লিখলেন। তো এগুলোর মধ্যে রবীন্দ্রনাথ ঠাকুরকে ওই অর্থে গল্পকার হিসেবে আমরা পাচ্ছি না, মানে সার্থক গল্পকার না তিনি। এবং তার প্রথম দিকের যে ইয়েগুলো আছে, কি বলে ওটাকে, কবিতাগুলো আছে, তার প্রথম দিকের কবিতা, কবি ও কাহিনী, বনফুল, কথা, কি বলে, করি ও কোমল, তারপর হচ্ছে প্রভাত সঙ্গীত, সন্ধ্যা সঙ্গীত, এইগুলোর মধ্যে ওই অর্থে রবীন্দ্রনাথ ঠাকুরকে পাওয়া যাচ্ছে না এবং প্রভাবিত। তিনি যখন উপন্যাস লিখতে আসলেন তখনও কিন্তু রবীন্দ্রনাথ এসেই একদম সব কিছু একদম করে দিয়েছেন, কামাল করে দিয়েছেন, এরকম না। ধরেন যেটা আমরা মানিক বন্দ্যোপাধ্যায়ের কথা বলতে পারবো, মানিক বন্দ্যোপাধ্যায় তার প্রথম উপন্যাসের জননী, সেখানে এসেই দেখবেন তিনি একটা সাক্ষ্য রেখেছেন, একটা নতুন একটা ব্যাপার তিনি নিয়ে এসেছেন, এরকম। নজরুলের প্রথম যে কি বলে কাব্য, তার নাম হচ্ছে অগ্নিবীণায়, এই তার প্রথমটাই হচ্ছে তার সার্থক, সবচেয়ে ভালো। তো রবীন্দ্রনাথ ঠাকুরের ক্ষেত্রে এরকম হয়নি। তার সব কিছু মোটামুটি শুরু হয়েছে, 1টা 2টা 3টা লিখেছেন, আস্তে আস্তে তার উত্তরণটা ঘটেছে। অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যাপারটা হচ্ছে সাধনার ফল, অর্থাৎ রবীন্দ্রনাথ ছিলেন সাধক। তিনি যেটা চেয়েছেন সেটা সাধনা করে পেয়েছেন। আর এলাম গেলাম জয় করলাম, এই ব্যাপারটা রবীন্দ্রনাথ ঠাকুরের মধ্যে নেই। এটা নজরুলের মধ্যে আছে, কবিতার মধ্যে নজরুল, সুকান্ত ভট্টাচার্য, মানিক বন্দ্যোপাধ্যায় দেখেছে প্রথম দিকে অনেক তার ভালো লিখেছেন, এরকম অনেক সাহিত্যিক আছেন। এসেই তিনি নতুন একটা কিছু নিয়ে হাজির হন। তো রবীন্দ্রনাথ ঠাকুর এরকম না, যে কারণে তার প্রথম দিকের উপন্যাসটা ওই অর্থে সার্থক কোনো উপন্যাসটা। রবীন্দ্রনাথ ঠাকুরের সার্থক উপন্যাস শুরু হয়েছে চোখের বালি থেকে। এই চোখের বালিটা হচ্ছে রবীন্দ্র উপন্যাসের, আমরা যদি বলি প্রথম 1টা 2টা 3টা উপন্যাস যদি বলি, তাহলে এই চোখের বালি। এবং এটা বাংলা সাহিত্যের প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস, অর্থাৎ এই উপন্যাসের আগে বাংলা সাহিত্যে এরকম উপন্যাস ছিল না। উপন্যাস বলতে আমরা বুঝতাম যে বঙ্কিমীয় স্টাইল, অর্থাৎ বঙ্কিমীয় স্টাইলটা হচ্ছে কি, যে এইখানে কাহিনী যাবে, এইখানে কাহিনী যাবে, এইখানে কাহিনী যাবে, এইখানে কাহিনী যাবে, একটা বিস্তৃত কাহিনী, খালি কাহিনী নির্ভর, অর্থাৎ চরিত্র নির্ভর না। চরিত্রের ভেতরের যে অন্তর্গত যে দ্বন্দ্ব, তার টানা পড়েন, চরিত্রের মনস্তাত্ত্বিক জটিলতা, এইটা গুরুত্বপূর্ণ ছিল না। কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর প্রথম তিনি বোঝাতে চাইলেন যে না, এত কাহিনী থাকবে না, চরিত্রের চলাফেরা থাকবে, চরিত্র এখানে যাচ্ছে, 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 এদের এই চলাফেরা। এবং এত বিস্তৃত না, একেবারে সেই জন্ম থেকে মৃত্যু পর্যন্ত, বা এইখানে গিয়েছে, এই করেছে, সেই করেছে, মানে ব্যাপক কাহিনী, ঘটনা, এরকম না। চরিত্র ছোট্ট ছোট্ট ব্যাপারগুলো, কি করছে, তার গার্হস্থ্য জীবন, অর্থাৎ তার পারিবারিক জীবন, তার ব্যক্তিগত জীবন, এর সাথে দেশীয় চিন্তা, স্বদেশ প্রেম, স্বদেশী আন্দোলন, তারপর সন্ত্রাসবাদী আন্দোলন, লাস্টের দিকে আমরা দেখব যে একেবারে তার শেষ উপন্যাসের মধ্যে এই ব্যাপারগুলো আছে। তো এই পারিবারিক যে ব্যাপারটা আছে, মনে রাখতে হবে যে আমাদের হুমায়ুন আহমেদ তিনি অনেক বেশি জনপ্রিয়, এবং এখন পর্যন্ত তিনি সবচেয়ে জনপ্রিয় উপন্যাসিক। এবং তার উপন্যাস বা সাহিত্যর ব্যাপারটা হচ্ছে এই ব্যাপারটা করে তার, মানে তিনি কর্ম করে, মানে এটাই তার কর্ম, এটা করেই তিনি খান, অর্থাৎ এটাই তার পেশা। তো এরকম সাহিত্যিক খুব কম আছে বাংলা সাহিত্যে যে তিনি সাহিত্যটাই তার পেশা। এরকম সাহিত্যিক ধরেন আছে, আগে যদি বলি তাহলে শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কিংবা মানিক বন্দ্যোপাধ্যায়, তারপরে হচ্ছে যদি আমরা পরে ধরি নজরুল, তারপরে হচ্ছে শামসুর রহমানও তিনি ছিলেন, যদিও তিনি পত্রিকার সম্পাদক ছিলেন। তো এরকম সাহিত্যিক খুব কম। বর্তমান সময়ে সাদাত হোসাইন নামে একজন আছেন, তো উনিও সম্ভবত উনি আর অন্য কিছু করেন না, শুধু লেখালেখি করেন। আর ছিলেন আর হচ্ছে হুমায়ুন আহমেদ। তো হুমায়ুন আহমেদ তার আমার কাছে যেটা মনে হয়েছে, হুমায়ুন আহমেদের যে এই ধারণাগুলো তিনি কোথা থেকে পেয়েছেন, যে পারিবারিক একটা বৈশিষ্ট্য, পারিবারিক টানাপোড়েন, এবং এখানকার প্রেমগুলো সব হচ্ছে প্রেম, কোনো সুস্থ প্রেম না, প্রেমগুলো একটু অন্য টাইপের প্রেম। আপনি যখন এই নারী পুরুষের যে সম্পর্কগুলো আছে রবীন্দ্র নাটক উপন্যাসের মধ্যে দেখবেন, নারী পুরুষের সম্পর্কগুলো একটা স্বাভাবিক কোনো সম্পর্ক না, সবগুলো হচ্ছে অস্বাভাবিক একটা সম্পর্ক। সবগুলোর মধ্যে একটা মানে বহুগামিতার একটা ব্যাপার আছে, পরকীয়ার একটা ব্যাপার আছে। তো এই ব্যাপারগুলোকে অত্যন্ত মার্জিতভাবে এই পারিবারিক যে ব্যাপারগুলো আছে, দেখবেন হুমায়ুন আহমেদ তার
উপন্যাসের মধ্যে তুলে ধরেছেন, অর্থাৎ মধ্যবিত্তের যে ব্যাপারগুলো আছে। তো রবীন্দ্রনাথ ঠাকুর তিনি তার সময়ের যে মধ্যবিত্ত বা ওই জমিদার, উকিল, ডাক্তার, সব চরিত্র হচ্ছে উকিল, ডাক্তার, ইঞ্জিনিয়ার, এই টাইপের চরিত্র তার উপন্যাসে। তো ওখান থেকে হুমায়ুন আহমেদ আমার কাছে মনে হয়েছে তিনি তার মতো করে উপস্থাপন করে তুলেছেন। রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক উপন্যাস, অনেক কিছুর মধ্যে দেখবেন রবীন্দ্রনাথ ঠাকুরের গানের দিয়ে উপন্যাসের নাম, তারপরে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের কবিতার লাইন দিয়ে উপন্যাসের নাম, অর্থাৎ যত নামকরণ আছে দেখবেন হুমায়ুন আহমেদের এই রবীন্দ্রনাথ ঠাকুরের থেকে নেওয়া হয়েছে। আচ্ছা, আমি এক কথা বলতে গিয়ে অন্য কথা চলে যাচ্ছি। তো এই চোখের বালি যে উপন্যাসটি আছে, সেই চোখের বালি উপন্যাস প্রথম মনস্তাত্ত্বিক উপন্যাস, বাংলা সাহিত্যের প্রথম সামাজিক মনস্তাত্ত্বিক উপন্যাস হচ্ছে চোখের বালি। তো সেই চোখের বালির যে আখ্যান ভাগটা, এটা আমরা একটু দেখব। এটার একটা মুভি আছে, চমৎকার মুভি, ঋতুপর্ণ ঘোষ। তো ঋতুপর্ণ ঘোষ আসলে উপন্যাসটা যেভাবে আছে তিনি সেইভাবে দেখান নাই। আচ্ছা, আমি একটু করে দেবো না। মানিক হচ্ছে বস, মানিক আমার সবচেয়ে প্রিয়। মানিক বস পাগলি, তার সাথে কোনো কথা নেই। মানিকই মানিক হচ্ছে মানিক রতন। তো আমাদের চোখের বালি যে উপন্যাস, এটা আপনারা মুভি দেখেছেন, আমার পরামর্শ থাকবে আপনারা মুভি দেখলে হয়তো কাহিনীটা বুঝতে পারবেন। কিন্তু মানে ঋতুপর্ণ ঘোষ, এটা তো ঋতুপর্ণ ঘোষ এমন ছিলেন যে তিনি মানে একটা ক্লাসিক কিছু করতে চান, কিন্তু এটার মধ্যে ওনার যে বিজনেসের যে ব্যাপারটা আছে, মানে ব্যবসার যে ব্যাপারটা আছে, যে এই চলচ্চিত্র চলবে কিনা, এটার মাল মশলা যেটুকু দেওয়া দরকার ঋতুপর্ণ ঘোষ কিন্তু তার মুভিতে সব দিন দিয়েছেন। মানে একটু যদি সুরসুরি থাকে, একটু যদি কাম থাকে, একটু যদি প্রেম থাকে, একটু যৌন সুরসুরি ব্যাপার যদি থাকে, তাহলে মানুষ একটু বেশি পছন্দ করে, বা এইটাকে একটু হাইলাইটস করলে মানুষ পছন্দ করে। এই ব্যাপারটা কিন্তু তিনি নিয়েছেন। মানে ওই যে রবীন্দ্রনাথ ঠাকুরকে অনেক বেশি ভালোবেসে ওই রবীন্দ্র দর্শনকে ধারণ করে ওইভাবে লিখেছে, মানে উপস্থাপন করেছেন। আমার কাছে অতটা মনে হয়নি, মানে যেইভাবে ঐশ্বরিয়াকে দেখানো হয়েছে সে অনুযায়ী যখন আপনি পড়বেন, উপন্যাসটা পড়বেন, দেখবেন যে আপনার কাছে খাপ ছাড়া মনে হবে, মনের মধ্যে দুই জিনিস এরকম মনে হতে পারে। তো আমরা একটু কাহিনী বলি যে মহেন্দ্র তিনি হচ্ছেন ডাক্তার, তার সাথে তার বাবা নেই, তার মা মানে তার বড় লোক। তো এই মহেন্দ্রর সাথে মোটামুটি কাহিনীটা বলে আপনারা জানেন, তারপর আমি খুব সংক্ষেপে বলছি যে এই মহেন্দ্রের সাথে ওই মহেন্দ্রের যে মহেন্দ্রের মার নাম হচ্ছে রাজলক্ষ্মী। তো এই তারা দুজন, এই বিনোদিনী নামে একটা মেয়ে আছে, এই বিনোদিনী হচ্ছে এই রাজলক্ষ্মীর বান্ধবীর মেয়ে। বিনোদিনী রাজলক্ষ্মীর বান্ধবীর মেয়ে, এটা গ্রামের মেয়ে আর কি। এখন মহেন্দ্রর সাথে এই বিনোদিনীর বিয়ে দিতে চায় রাজলক্ষ্মী, কারণ বিনোদিনী অনেক কর্মনিপুণ একটা মেয়ে, দেখতে অনেক সুন্দর, সব কিছু সে গুছিয়ে গাছিয়ে সব কিছু রাখতে পারে। অর্থাৎ একটা সংসারকে কীভাবে গুছিয়ে রাখবে, মানে যত ধরনের গুণের সমাহার আছে, রূপের সমাহার আছে, বিউটি উইথ ব্রেন। এই বিনোদিনীর বিউটি উইথ ব্রেন, তার মানে বিউটি তো আছেই, সাথে ব্রেনের ব্যাপারটাও আছে। তো রাজলক্ষ্মী এই বিনোদিনীর সাথে বিয়ে দিতে চান, কিন্তু মহেন্দ্র কোনো অবস্থাতে বিয়ে করবে না, এরকম একটা গ্রামের মেয়েকে বিয়ে করবে না, দূরের একটা মেয়েকে বিয়ে করবে না। ঠিক আছে, বিয়ে যেহেতু করবে না মহেন্দ্র, তাহলে করার কি আছে, বিনোদিনীকে তখন অন্য আরেকটা লোকের সাথে বিয়ে দেওয়া হয়, একটা ঘাতের মরা বলতে বোঝাচ্ছি যে একটা বৃদ্ধ লোকের সাথে বিয়ে দেওয়া হয়। তো সেই বৃদ্ধ লোক কিন্তু মারা যাওয়ার সাথে একেবারে অল্প বয়সেই বিনোদিনী বিধবা হয়ে যায়। তো বিনোদিনী যখন বিধবা হয়ে যায়, তো বিধবা হয়ে গেল, সে ওখানে গ্রামেই আছে। এইদিকে আবার যে এই আরেকটা চরিত্র হচ্ছে অন্নপূর্ণা। এই অন্নপূর্ণা হচ্ছে এই মহেন্দ্রর চাচি, কাকিমা, আমরা কাকিমাই লিখি কাকিমা। এই অন্নপূর্ণার তিনি তুলনামূলকভাবে রাজলক্ষ্মীর চাইতে অন্নপূর্ণা তিনি মানসিকভাবে, এই মহিলাটার মানসিক ব্যাপারটা সুন্দর, একটা সুন্দর মনের মহিলা হচ্ছে অন্নপূর্ণা। তার কোনো ছেলে পেলে কিছুই নেই, খুব আর কপাল খারাপ, বিধবা হয়েছে অনেক আগেই, এবং সে এই মহেন্দ্রকে সে নিজের ছেলের মতো করেই দেখে। এখন এই অন্নপূর্ণার তার বোনের মেয়ে, তার নাম হচ্ছে আশা। তো এই আশা, এইখানে আবার মহেন্দ্র বন্ধু হচ্ছে বিহারী। এখন বিহারীরও দুকুলে তেমন কেউ নেই। তো বিহারী তার বন্ধুর যে মা আছে রাজলক্ষ্মী, এই রাজলক্ষ্মীকে গিয়ে বিহারী গিয়ে মা ডাকে। আবার মহেন্দ্রের যে চাচি, এই চাচিকে গিয়ে সে কি ডাকে, চাচি ডাকে, মানে কাকি ডাকে আর কি, কাকি ডাকে। এখন এই বিহারী খুব সভ্য, সৌম্য, অসাধারণ একটা ছেলে, সে মানুষের কল্যাণে কাজ করে এরকম।
তো এখন এই যে অন্নপূর্ণা বিশেষ পছন্দ করে হচ্ছে বিহারীকে। সে চিন্তা করলো যে তার যে একটা ভাইজি আছে, অর্থাৎ ভাইয়ের মেয়ে, তার নাম হচ্ছে আশা বা আশালতা। তো এই আশালতা, তার আবার বাবা মা মারা গিয়েছে, সে একটা জ্যাঠার বাসায় থাকে আশা। সে আশার সাথে সে এই বিহারীর বিয়ে দিতে চায়, বিহারীর বিয়ে দিতে চায়, অন্নপূর্ণা বিয়ে দিতে চায়। তো বিহারী প্রথমে রাজি হয় না, পরে জোর করে রাজি করায় নিয়ে যায় হচ্ছে মহেন্দ্র। তো মহেন্দ্র এবং বিহারী তারা দুইজন বিহারীর জন্য আশালতাকে বিয়েতে মানে দেখতে যায় আর কি। দেখার পরে মহেন্দ্র এখানে একটা স্বার্থপর চরিত্র। মহেন্দ্র তার যে বন্ধু বিহারীর জন্য পাত্রী দেখতে গিয়েছে আশালতাকে, দেখে সে আশালতাকে দেখে সে নিজেই পছন্দ করে ফেলছে, এবং সে বলতেছে না বিহারী তোর বিয়ে করা দরকার নাই, এটা আমি এই আশালতাকে আমি নিজে বিয়ে করব, আশালতাকে আমি কি করব, নিজে বিয়ে করব। ঠিক আছে। আর আসলে ওই অর্থে বিহারী আশালতাকে পছন্দ করেছে বা মনে মনে ভালোই বেশি ফেলেছে অনেকটা। কিন্তু বিহারী যেহেতু তিনি নিজেকে নিয়ন্ত্রণ করতে পারেন বা অতটা স্বার্থপর না, অনেক উদার মনের, তখন সে মহেন্দ্র আশালতাকে বিয়ে করবে এই কথা বলতেই মহেন্দ্র মা রাজলক্ষ্মী তেলে বেগুনে জ্বলে উঠেছে এবং সমস্ত রাগ সে অন্নপূর্ণার কাছে ঢেলে দিচ্ছে আর কি। এবং অন্নপূর্ণাও রাজি না, কারণ সে জানে তার ভাইজিকে যদি সে এই বাড়িতে নিয়ে আসে, অর্থাৎ নিজের ভাইজি ভাতিজি, আচ্ছা ভাইজি না ভাতিজি কি বলে, আচ্ছা ভাইজিও তো বলে, হ্যাঁ আচ্ছা ভাতিজিকে যদি এই বাড়িতে নিয়ে আসে, তাহলে ওই কি বলে না বোনজি ভাইজি বলছে কি, বোনের মেয়ে, আচ্ছা বোনের মেয়ে না ভাইয়ের মেয়ে, কারো কি মনে আছে? মানে এই আশালতা অন্নপূর্ণার বোনের মেয়ে না ভাইয়ের মেয়ে, এটা কারো মনে আছে? আমার হুট করে বনজি বললাম না ভাইজি বললাম, সম্ভবত বনজি না ভাইজি। আচ্ছা বনজি ভাইজি যেটাই হোক, এর কেউ ছিল না আর কি, ভাইজিই মনে হয়। আচ্ছা যাক, আপনারা কেউ বললে মনে করে দিন। আমার উপন্যাসগুলো তো আসলে মানে জীবনে তো বই কম পড়িনি, প্রচুর বই পড়েছি ছাত্র জীবনে, বা এখনও প্রচুর পড়ছি। দেখা গেছে ওই ছোট্ট অনেক কিছু হয়তো কখনো কখনো মানে এমন একটু এদিক সেদিক হতে পারে, এটা আপনারা নিজের মতো করে নিয়ে নেবেন। আচ্ছা যেটাই হোক, এটা তো আমাদের অত ইম্পর্টেন্ট না। এক কথা হচ্ছে তার মানে অন্নপূর্ণার বোনের মেয়ে অথবা ভাইয়ের মেয়ে, আচ্ছা যেটাই হোক, বোন ভাইয়ের মেয়ে যেটাই হোক। তো সে কোনোভাবেই চাচ্ছে না যে আশালতা এই বাড়িতে আসুক, কিন্তু এই মহেন্দ্র আবার এত নাছোড়বান্দা, সে এটা ছাড়া, অর্থাৎ এই আশালতাকে ছাড়া কাউকে বিয়ে করবে না। সে রাগটাক করে তার মার সাথে বাড়ি চলে গেছে। এদিক দিয়ে রাজলক্ষ্মীর মাত্র একটাই ছেলে, স্বামী নাই, কিছুই নাই। তখন সে বাধ্য হয় যে না, আশালতার সাথেই বিয়ে দেওয়া হবে। এবং আশালতা কিন্তু ওই অর্থে সুন্দরী বা ওই অর্থে মানে কোনো শিক্ষিত না, অনেকটা অশিক্ষিত একটা মেয়ে হচ্ছে আশালতা। তো বিহারী মানে মহেন্দ্রর একঘেয়েমির কারণে বিয়ে হয়। এখন দেখা গেছে যে মহেন্দ্র তার যে বউ, এই বউটা কিনে সে সারাক্ষণ পড়ে থাকে। সে চায় যে এই আশালতা পড়াশোনা শিখুক, এই করুক সেই করুক, হ্যাঁ, আর মহেন্দ্রের জন্য তার নিজের পড়াশোনাটা কী করে শেষ করে। কিন্তু এই নিয়ে তার মার সাথে অনেক দ্বান্দ্বিক একটা সম্পর্ক তৈরি হয়। তখন তার মা এই দুইটাকে একসাথে রেখে সে রাগ করে আবার ওই যে সে গ্রামে চলে যায়, যেখানে তার বান্ধবী ছিল এবং ওই বিনোদিনী ছিল। আচ্ছা বোনজি, হ্যাঁ বোনজি, আচ্ছা যাক, ভাইজি না বোনজি। তো মানে বোনের মেয়ে। তো সে যখন সে গ্রামে চলে যায়, এদিকে আবার এই যে অন্নপূর্ণা, সেও যেহেতু তার তিন কোলে কেউ নাই, আসলে কেউ নাই, মানে তখনও সে কাশিতে চলে যায় আর কি। তো কাশিতে চলে যায়, তো এইখানে বাড়িতে দেখা গেল যে একা পড়ে রয়েছে কে, মহেন্দ্র এবং আশা। তখন ওই যে সে গ্রামে যে গেল রাজলক্ষ্মী যাওয়ার পরে দেখলো যে বিনোদিনীর এই অবস্থা, বিনোদিনীর বিয়ে হয়েছে। তো রাজলক্ষ্মী ভাবে যে আসলে বিনোদিনী যদি মহেন্দ্রের বউ হইতো তাহলে তো এই অবস্থা আসলে হইতো না। এদিক দিয়ে বিনোদিনী আবার একেবারেই এই রাজলক্ষ্মীর প্রচণ্ড রকমের কী করে সেবা শুশ্রূষা করার পরে রাজলক্ষ্মী আসার সময় রাজলক্ষ্মী একটা সূক্ষ্ম চাল দেখে, সে এই বিনোদিনীর সাথে আসার একটা তুলনা করে যে এই আশা তো আসলে ঘরের কাজ পারে না, কিছুই পারে না, তাহলে এই বিনোদিনী যে এত নিপুণ, এই বিনোদিনীর যে সাথে নিয়ে আসি, তাহলে আশালতাকে দেখানো যাবে যে আসলে মেয়ে মানুষ ঘরের বউ কেমন হওয়া উচিত। এটাই আসলে কাল হয়ে দাঁড়ায়। তো রাজলক্ষ্মী বিনোদিনীকে সাথে নিয়ে আসার পরে বিনোদিনী যখন আসা দেখে যে এই মহেন্দ্র এবং আশা এই দুইটা এত সুখে শান্তিতে আছে, এবং এই মহেন্দ্রের সাথে কিন্তু এই বিনোদিনীর বিয়ে হওয়ার কথা ছিল, কিন্তু মহেন্দ্র বিয়ে করে নাই। যেহেতু এই মহেন্দ্র বিনোদিনীকে রিজেক্ট করেছিল, বাদ দিয়েছিল, এই জন্য এই বিনোদিনীর মধ্যে এক ধরনের
প্রতিহিংসা এবং প্রতিশোধ পরায়ণের ব্যাপার সূক্ষ্ম মনস্তত্ত্বে তার কাজ করে। এবং এই দুইজন অর্থাৎ সে এমনভাবে নিজের কর্মনিপুণ ব্যাপার দেখায়, অর্থাৎ বিনোদিনী যতটা না তিনি কর্মনিপুণ তার চাইতে বেশি দেখায়, এবং বোঝাতে সে বিনোদিনী এবং যে আশা দুইজন আলাদা এবং দুইজন যে এক না, এবং বিনোদিনী যে অনেক বেশি কর্মঠ, অনেক বেশি নিপুণ, অনেক বেশি সুন্দর, সব দিক দিয়ে আশার চেয়ে বেশি ভালো, এটা বিনোদিনী কিন্তু প্রকাশ করতে চায় এবং রাজলক্ষ্মী ওইটা বোঝে। এবং প্রথম মহেন্দ্র বিনোদিনীর সাথে মানে দেখতেই চায় না। একটা সময় বিনোদিনীর সাথে তার দেখা হওয়ার পরে সে আসলে দেখে যে এটা কি অবস্থা, এবং এটার জন্য আশা নিজেই দায়ী। কারণ বিনোদিনী এবং আশা তারা মানে বিনোদিনী আশার সাথে বন্ধুত্ব করে এবং আশা নিজেই বলে যে তুমি আমার বন্ধু বান্ধবীর সাথে দেখো না কেন, এরকম একটা ব্যাপার আছে। তারপরে হচ্ছে তাদের আস্তে আস্তে মহেন্দ্র এবং বিনোদিনীর তাদের মধ্যে এক ধরনের মানে বিবাহ বহির্ভূত এক ধরনের আকর্ষণ তারা দুজনের প্রতি বোধ করছে। এবং একদিন এই আশা তার দেখতে সে একটু কাশিতে চলে যায় আর কি, দেখার জন্য। এই মুহূর্তে ওই কি বলে কাছাকাছি আসে আর কি, এই বিনোদিনী এবং মহেন্দ্র কাছাকাছি অবস্থায় চলে আসে। তো কাছাকাছি চলে আসে, একদম অনেকটা কাছাকাছি চলে আসে। সিনেমাতে হয়তো তাদের মধ্যে যৌন সম্পর্ক দেখানো হয়েছে। তো এরকম একটা ব্যাপার আছে, খুব ক্লোজ সম্পর্ক দেখায়। এই ক্লোজ সম্পর্কটা বিহারী দেখে ফেলে এবং টের পায়, এবং বিহারী বলে যে তুমি এই বিনোদিনী ছলমণ্ডলময়ী বিনোদিনী থেকে তুমি দূরে থাকো, এরকম তার বন্ধুকে বোঝানো হয়। হলে তাহলে এই ব্যাপারগুলো আশা যখন আবার ফিরে আসে, আচ্ছা আমি কি কাহিনী কি এইভাবে বলতে থাকবো? এইভাবে বললে কিন্তু অনেক টাইম লাগবে। আচ্ছা আমি কি কাহিনী বলতে থাকবো এভাবে? কারণ এই একটা কাহিনী বলতে 26 মিনিট চলে গিয়েছে। আচ্ছা আমি শর্টে বলি। আচ্ছা তখন এই মহেন্দ্র এবং বিনোদিনী তারা দুজন, মহেন্দ্র এবং বিনোদিনী দুজনের মধ্যে মানে এই যে প্রেমের যে ব্যাপারটা এটা চলে আসে, এটা আশাও বুঝতে পারে, বিহারী বুঝতে পারে, রাজলক্ষ্মী বুঝতে পারে, অন্নপূর্ণা বুঝতে, সবাই এই ব্যাপারটা ফ্ল্যাশ হয়ে যায়। এবং বিনোদিনী সে তার নিজের এলাকায় চলে যায়। নিজের এলাকায় চলে গেলে মহেন্দ্র আবার সেই বিনোদিনীকে ফেরত নিয়ে আসে, এসে একটা বাসা ভাড়া করে দেয়। সেই বাসা ভাড়াতে বিনোদিনীকে থাকে। এখন বিনোদিনীর কাছে বিনোদিনীর কাছে চলে যায়, কিন্তু বিনোদিনী মহেন্দ্রকে সুযোগ দেয় না, ওইভাবে কাছে পেতে সুযোগ দেয় না। এবং ওখানে বিনোদিনী বিহারীকে বলে যে আপনাকে আমি ভালোবাসি, আপনাকে আমি চাই, এরকম একটা ব্যাপার, আপনাকে আমি চাই। তো বিনোদিনী আবার বিহারী আবার বলে যে সে বিনোদিনীকে চায় না, কারণ বিহারী আসলে পছন্দ করেছে আশাকে। মানে এটা একটা পুরাই একটা বৃত্তাকার একটা ব্যাপার। কেমন একটা বৃত্তাকার ব্যাপার? দেখুন, মহেন্দ্র চায় হচ্ছে বিনোদিনীকে, বিনোদিনী চায় বিহারীকে, বিহারী চায় আশাকে, আশা চায় হচ্ছে মহেন্দ্রকে। মানে একটা বৃত্তাকার, এটা যে আপনি একটা বৃত্তাকার দেন সেই বৃত্তের মতো হবে, বুঝতে পেরেছেন? এ চাচ্ছে এরে, এ চাচ্ছে এরে, মানে এক একজনের প্রতি। তো শেষ পর্যন্ত সব ভুল বোঝাবুঝির একটা অবসান হয়। আর সব এই বিনোদিনী আশার কাছে মাপ চায়, এই বিনোদিনী হচ্ছে রাজলক্ষ্মীর কাছে মাপ চায়, এবং সকল যে এই যে গ্রন্থিমোচন, এই গ্রন্থিমোচনটা হয় রাজলক্ষ্মীর অসুস্থতার কারণে সবাই এখানে ছুটে আসে সব কিছু ভুলে, এবং রাজলক্ষ্মীকে আচ্ছা হালকার উপর ঝাপসা করে বলেন, আচ্ছা হালকার উপর ঝাপসা করে বলি। আচ্ছা হালকার উপর ঝাপসাই বলতেছি। তাহলে এই রাজলক্ষ্মী যেহেতু অসুস্থ হয়ে যায়, অসুস্থতার দরুন সবাই রাজলক্ষ্মীর কাছে ফিরে আসে, এই অন্নপূর্ণাও ফিরে আসে, এবং তার দুই জায়ের মধ্যে যে একটা দ্বন্দ্ব ছিল এগুলো সব মিটে যায়। বিনোদিনী এই রাজলক্ষ্মীর কাছে মাপ চায়, বিনোদিনী হচ্ছে আশার কাছে মাপ চায়, বিনোদিনী মহেন্দ্রের কাছে মাপ চায়, মহেন্দ্র আশালতার কাছে মাপ চায়, সবাই কাছে মাপটাপ চায়। এবং বিহারী তার একটা দাতব্য প্রতিষ্ঠান আছে, এখানে চলে যায়। আর হচ্ছে এই কি বলে বিনোদিনী হচ্ছে এই যে অন্নপূর্ণার সাথে সে কাশিতে চলে যায়। মানে লাস্টে একটা মিলনাত্মক ব্যাপার দিয়েছে, অর্থাৎ মিলনাত্মক না, মানে সামাজিক, মানে সমাজ বিবাহ বহির্ভূত সম্পর্কটাকে পারমিট করে না। রবীন্দ্রনাথ ঠাকুর এটাই দেখিয়েছেন যে আসলে বিনোদিনীর সাথে যতই আসার সম্পর্ক হোক, সমাজ এটা স্বীকৃত না, এই জন্য তিনি এটাকে আর স্বীকৃতি দেন নাই, এই প্রেমটাকে তিনি স্বীকৃতি দেন নাই। ঠিক আছে?
আর তাছাড়া তিনি যেটা করতে পারতেন যে বিহারীর সাথে বিনোদিনীর বিয়ে অর্থাৎ বিধবা বিয়ের ব্যাপারটা তখন পর্যন্ত ছিল না। 1903 সালে বিধবা ব্যাপারটা হচ্ছে না, তার আগে তো বিধবা ছিল না, কি বলে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর, মানে কাগজে কলমে থাকলেও যে বিধবাদের বিবাহ হবে এই ব্যাপারটা রবীন্দ্রনাথ ঠাকুর কেন প্রতিষ্ঠা করতে পারলেন না, এটা রবীন্দ্রনাথ ঠাকুর নিজেই জানেন। এই জায়গায় রবীন্দ্রনাথ ঠাকুরের অনেক সমালোচনা আছে এই উপন্যাসে যদি সমালোচনা থাকে তাহলে হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুর সামাজিক এবং ধর্মীয় যে মূল্যবোধ এটার বাইরে তিনি যেতে পারেন না, অর্থাৎ এখানে শিল্পী রবীন্দ্রনাথ ঠাকুর পরাজিত হয়েছে। তিনি যেটা করতে পারতেন, তিনি বিহারীর সাথে বিনোদিনী যদি একটা প্রণয় দিয়ে দেখায়, এটা যদি একটা মিল দেখাইতে পারতেন, তাহলে বরঞ্চ একজন বিধবা তার একটা সুন্দর জীবন পেয়েছে এইটা তিনি দেখাইতে পারতেন। এটা না দেখায় তিনি দেখেছেন যে এই যে অন্নপূর্ণা বিধবা, অন্নপূর্ণার সাথে বিনোদিনীয় বিধবা, তার বয়স যত কমই থাকুক না, এই অন্নপূর্ণার সাথে কাশিতেই চলে যেতে হবে, মানে ওই সমাজের বেড়াজাল থেকে তিনি বের হইতে পারেন না। এইটা হচ্ছে উপন্যাসের সবচেয়ে বড় সমালোচনা এবং রবীন্দ্রনাথ ঠাকুরের সবচেয়ে বড় সমালোচনা। ব্যাপারটা কি বুঝতে পেরেছি? তারপরে যে উপন্যাস তার নাম হচ্ছে নৌকাডুবি। রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস কিংবা তার জীবনে যত ধরনের আছে কি বলে সাহিত্যটা আছে, রবীন্দ্রনাথের সাহিত্যগুলো বারবার এইভাবে চেঞ্জ হয়ে উপরের দিকে যায়, নতুন 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 ধরে একটা থিম আসে। উপরে না গেলেও একদম নিচে এই সমান্তরাল থাকে। মানের কথা বলছি, রবীন্দ্রনাথ ঠাকুরের মানটা এবার নিচ থেকে উপরে ওঠে, একটা সমান্তরাল যায়, একটু ওঠে, এরকম করে। কিন্তু এরকম উপর থেকে একেবারে ফল করেছে, ডাউন করেছে রবীন্দ্রনাথ ঠাকুরের সাহিত্য, এটা একমাত্র নৌকাডুবিতে। নৌকাডুবি কোনো উপন্যাসই না, এটাকে আপনি সিনেমার স্ক্রিপ্ট বলতে পারেন। এটা একটা উত্তম বাংলা সিনেমার স্ক্রিপ্ট। এটা কোনো উপন্যাস বা এরকম হয় না, এমন গাঁজাখুরি গল্প হয় না নৌকাডুবি। কিন্তু আমি দেখেছি বিভিন্ন আলোচনার মধ্যে বলে যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাস, বা যারা পরে বলে যে নৌকাডুবি উপন্যাসটা অনেক ভালো সিনেমার স্ক্রিপ্ট হিসেবে এটা উপন্যাস না। এই রবীন্দ্রনাথ ঠাকুরের নৌকাডুবি, অর্থাৎ যে ব্যক্তি চোখের বালি উপন্যাস লিখতে পারছে, এরকম মনস্তাত্ত্বিক একটা ব্যাপার, ব্রেন নিয়ে একটা খেলা খেলেছে, সেই ব্যক্তি আবার এই নৌকাডুবির মতো এমন হাস্যকর উপন্যাস কীভাবে লিখেছেন আই ডোন্ট নো। এটা রবীন্দ্রনাথ ঠাকুর ভালো বলতে পারবেন। ওইখানকার ব্যাপারটা এমন দেখাচ্ছে যে, ছোট্ট করে বলতেছি, যে রমেশ তার সাথে সম্পর্ক হচ্ছে হেমনলিনী না বলে আমরা, যেহেতু আমরা বড় আমরা হেম বলবো। রমেশ এবং হেম দুজনই উচ্চ শিক্ষিত এবং দুজনকে প্রচণ্ড ভালোবাসে, তারা বিয়ের পিড়িতে বসবে। এইদিকে রমেশ গ্রামের বাড়িতে গেলে তার বাবা জোর করে একটা মেয়ের সাথে বিয়ে দিয়ে দেয়, সুশীলা, মেয়ের নাম সুশীলা, জোর করে বিয়ে দিয়ে দেয়। এবং সেই সুশীলাকে নিয়ে যখন সে আসবে, তখন ওই নৌকা দিয়ে যখন আসে, নৌকাটা তখন ডুবে যায়। তখন সে ঘুম থেকে না, মানে ওই থেকে অজ্ঞান থেকে, মানে নৌকা ডুবে গেলে নাকি মানুষ অজ্ঞান হয়ে যায়। আচ্ছা যাক, পানিতে হইতেও পারে হয়তো, যে নৌকাতে সাঁতার কেটে তীরে আসার পরে হয়তো সে অজ্ঞান হয়ে গেছে। আচ্ছা যাক, তো রমেশ অজ্ঞান অবস্থায় থাকে। সে অজ্ঞান অবস্থায় যখন খোলে, আমাদের বাংলা সিনেমাতে যেরকম দেখায় আর কি, চোখ খোলার পরে দেখে যে একটা মেয়ে, মানে নববধূ এখানে শুয়ে রয়েছে। এখন রমেশ ওই সুশীলাকে এতই অপছন্দ করেছিল যে ওই মেয়েটাকে, যে সে তার দিকে তাকাই নাকি একবার, এরকম বলা আছে যে একবারও তাকাইছে না, এরকম নাকি বলছে। এটা কিভাবে সম্ভব আই ডোন্ট নো। তো ওই মেয়েটা বলতেছে আমাকে ফেলে যাবেন না। ওই নববধূর নাম হচ্ছে কমলা, যেটা হচ্ছে বউ না, মানে রমেশের বউ না। এখন রমেশও মানে কমলা, এবার চিন্তা করেন, কমলা এরকম যে কমলা হচ্ছে তার হাজব্যান্ডকে চেনে না। কমলার হাজব্যান্ড হচ্ছে নলিনাক্ষ, সে হচ্ছে ডাক্তার, সে একজন ডাক্তার। তার এই কমলার সাথে এটার বিয়ে হয়েছে, আর হচ্ছে রমেশের সাথে ওই যে বললাম না সুশীলার বিয়ে হয়েছিল। তো এই কমলা বলতেছে, ওই যে বউটা, কমলা বলতেছে যে আমাকে আপনি ফেলে রেখে যাবেন না। তো রমেশ ভাবছে যে এই কমলাই মনে হয় তার বউ, কমলা ভাবছে এই রমেশটা মনে হয় তার হাজব্যান্ড। এখন সে একেবারে নিয়ে আসছে। এইদিকে আবার এই যে হেমকে কিন্তু সে বলছে না। হেমের ভাই আছে, হেমের আছে, বাবা আছে, এরা সবাই জানে যে রমেশের সাথে বিয়ে হবে, মোটামুটি পারিবারিকভাবে একটা স্যাটেল বিয়েটা। তো এখন সবচেয়ে দায় পড়েছে রমেশ। তো রমেশ যখন বাসায় নিয়ে আসার পরে সে ওই অর্থে স্ত্রীর যে অধিকার নিয়ে একজন স্বামী যাওয়া, একসাথে থাকা, বাসর করা বা এই ব্যাপারগুলো দেখা যাচ্ছে না। একদিন ঝড় এসেছে, ঝড় আসার পরে রমেশ বলতেছে যে দরজাটা লাগাই দাও, কমলা বলে ডাকছে।
সরি কমলা না, কি ওই মেয়েটা যে মেয়েটা বিয়ে করছে ওটার নাম কি, সুশীলা, সুশীলা বলে ডাকছে। তো বলতেছে যে আচ্ছা আপনি আমাকে সুশীলা বলে ডাকেন কেন? কেন তোমার নাম তো সুশীলা, তোমার অন্য কোনো নাম আছে কি? না আমার নাম তো হচ্ছে কমলা। তারপরে তোমার বাবার নাম কি, কোন গ্রামের? তখন যে গ্রামের নাম বলে, গ্রামের নাম হচ্ছে নূরনগর বা এরকম করে একটা নাম মনে হয়। তো ওই গ্রাম বলে না, অন্য একটা গ্রাম বলে। বলে তোমার হাজব্যান্ডের নাম কি? হাজব্যান্ডের নাম কি মুখে নেওয়া যায়? চক সিলেট দিয়ে লিখে দেয় নলিনাক্ষ, নামটা এটা উচ্চারণ করতে কঠিন। তো নলির কথা বলে দেয়, আমরা নলি বলি, তাহলে নলির কথা বলে দেয়। তখন সে বুঝতে পারে আরে এটা তো ভুল হয়ে গেছে, এইটা তো তার বউ না। তখন এই রমেশ একটা পত্রিকায় দেয় যে এত তারিখ নৌকাডুবি ঘটেছিল, সেখানে এরকম একজন নলিনাক্ষকে খুঁজে পাচ্ছি না, এরকম সে অনেক চেষ্টা করে যে এই করার জন্য। এই দিক দিয়ে আবার হেমের সাথে তার দেখা হয়। হেমরে বলে যে তুমি আমাকে বিশ্বাস করো, ভুল বুঝো না, যে যাই বলুক, যার কাছ থেকে তুমি যত কিছু শোনো না কেন আমাকে বিশ্বাস করবে। হেম বলছে না, হ্যাঁ তোমাকে আমি বিশ্বাস করবো। একটা সময় বলে যে তুমি আমাকে বিয়ে করো। তখন এদের একটা বিয়ের প্রসঙ্গ আসে। তখন ওই যে কমলা যে সে যে অলরেডি বিয়ে করেছে গ্রামে গিয়ে, এই ব্যাপারটা আরও জেনে যায়, এই হেমের ভাইরা জেনে যায়। জেনে পরে রমেশকে অনেক গালমন্দ করে এবং হেম একেবারে বিছানায় পড়ে যায়, এরকম একটা অসুস্থ। তো এইদিকে আবার মোটামুটি কমলা তো বুঝতে পারছে যে এটা তার হাজব্যান্ড না। সে একেবারে একটা চিঠি লিখে রমেশকে একটা চিঠি লিখে সে, এবং কারণ রমেশকে কিন্তু সে পছন্দ করে ফেলছে। কমলা, রমেশ তো অনেক সুন্দর একটা পুরুষ ছিল, রমেশকে সে পছন্দ করে ফেলেছে। এবং সে যখন বুঝতে পারছে যে এই রমেশ তো তার হাজব্যান্ড না, এতদিন যাবৎ সে সংসারটাকে একটু একটু করে গুছাইছে, সুন্দর একটা সংসার সে পেতেছে, তখন সে গিয়ে গঙ্গাতে যখন লাফ দেয়, এখান থেকে মানুষ তাকে উঠাইয়ে তাকে জীবন বাঁচায়। জীবন বাঁচাইলে সে তো এই নলিনাক্ষীর যে মা আছে, এই বাড়িতে এসে আবার আশ্রয় পায়। মানে কি হাস্যকর দেখেন, তার নিজের এতেই আশ্রয় পায়। আশ্রয় পাওয়ার পরে সে দেখে যে আরে এই নলিনাক্ষী তো তার হাজব্যান্ড। তখন সে নলিনাক্ষীর ঘরে যায়, বিভিন্ন কিছু সাদা এসে যায়। তখন একবার ভাবে যে এই নলিনাক্ষীর ঘরে মানে সে চুরি করতে গেছে কমলা। তখন দেখে যে তার আঁচলের মধ্যে ওই যে বিজ্ঞপ্তিটা দিয়েছিল, ওই বিজ্ঞপ্তিটা বাঁধা, এবং তাদের মধ্যে তখন পরিচয় হয় যে এই কমলাই তার বউ। ঠিক আছে। এদিকে আবার নলিনাক্ষর সাথে হেমের সাহেবের পরিচয় হয়, আলোচনা হয়, নলিনাক্ষ গান করে। ঠিক আছে। এবং শেষ পর্যন্ত ওই হেম এবং রমেশ তারা বুঝতে পারে যে আসলে, মানে হেম বুঝতে পারে যে রমেশের আসলে করার কিছু ছিল না। তখন এদের মধ্যে এদের মিলন ঘটে, এদের সাথে এদের মিলন ঘটে। এটা বাংলা সিনেমা ছাড়া কিছুই না। একটা উপন্যাস কখনো এরকম হতে পারে না। মানে এই তো আবার ঘুরে ফিরে ওই ঘরে আবার গিয়েছে, আমি জানি না। তো ওইটা উপন্যাসের যে ব্যাপার, এই ব্যাপারগুলো এটার মধ্যে খুব বেশি একটা নেই। তাহলে আপনারা মোটামুটি বুঝতে পেরেছি। এটারও মুভি আছে, এটার মুভিটা আপনারা দেখবেন। হ্যাঁ, এটার মুভিটা আছে, সবগুলোর মুভি আছে। প্রজাপতি নিবন্ধ, এখান থেকে এটার কাহিনী আমরা কিছু বলবো না। এটার পরবর্তী চিরকুমার সময় নামে একটা নাটক আছে। তো এটা খুব হাস্যরসাত্মক একটা নাটক, খুব হাস্যরসাত্মক একটা নাটক। এবং এই প্রজাপতির বিয়ের দেবতা প্রজাপতির আর কি। তো সেই যে চিরকুমার থাকবে তারা, এইটা নিয়ে হাস্যরসাত্মক একটা উপন্যাস হচ্ছে প্রজাপতি নির্বোধ, যেটা পরবর্তী নাটক হিসেবে মঞ্চায়িত হয়েছিল। গোরা উপন্যাস তার সর্ববৃহৎ উপন্যাস, এবং এটা একটা রাজনৈতিক উপন্যাস। দীর্ঘতম 200+ পৃষ্ঠার একটা উপন্যাস হচ্ছে গোরা। তো এই গোরা নিয়ে একটা ব্যাপার আছে। এই গোরা মানে গোরামি না, এই গোরা মানে হচ্ছে ফর্সা, গৌরবর্ণ আর কি। তাহলে এই গোরা মানে হচ্ছে ফর্সা, বানান এইভাবে, ফর্সা। তো এই উপন্যাসের কাহিনীটা হচ্ছে স্বদেশী আন্দোলন যখন শুরু হয়েছিল। স্বদেশী আন্দোলন ছিল 1905 থেকে আমরা জানি 1911 পর্যন্ত। এইটা হচ্ছে স্বদেশী আন্দোলনের সময় বঙ্গভঙ্গ হয়েছিল এবং বঙ্গভঙ্গ রদ হয়েছিল আমরা জানি। স্বদেশী আন্দোলন, ব্রিটিশ বিরোধী আন্দোলন। তো স্বদেশী আন্দোলনের দুইটা ব্যাপার ছিল, দুইটা দল ছিল। এক দল ছিল একটা উচ্ছৃঙ্খল, এরা হচ্ছে স্বদেশী মানে বিলাতি পণ্য বর্জন করার জন্য, অর্থাৎ ব্রিটিশদের যে পণ্যগুলো আছে পণ্য বর্জন করার জন্য তারা সশস্ত্রভাবে মানে জ্বালাও পোড়া আন্দোলন এরকম ছিল। এরা গিয়ে বিভিন্ন দোকানে গিয়ে হচ্ছে বিদেশি যেসব পণ্য আছে এগুলো পণ্য কি করতো, পুড়িয়ে ফেলতো, জ্বালাও পোড়া আন্দোলন এরকম করতো। আর আরেকটা পক্ষ ছিল যে এরা বলছিল যে নিজেরা স্বয়ংসম্পূর্ণ না হয়ে বিদেশি যে পণ্যগুলো আছে এগুলো যদি আমরা পুড়ায় ফেলি তাহলে যে গরিব যে দোকানদার আছে যারা আছে, ব্যবসায়ী যারা আছে, তো এরা খুব ক্ষতিগ্রস্ত হবে। এটা করা উচিত না, বরঞ্চ আমরা শিক্ষা দীক্ষায় নিজেরা স্বয়ংসম্পূর্ণ হয়ে তারপরে ইংরেজদেরকে তাড়াইতে হবে। আবার আরেক দল মনে করছিল না, ইংরেজদের বা ওই বিলাতি যেসব পণ্য আছে সব পণ্য পুড়িয়ে টুরিয়ে ইংরেজদের সাথে মারামারি করে ইংরেজদেরকে পাঠিয়ে দিতে হবে, এরকম মনে করছিল। স্বদেশী আন্দোলনের দুটা পক্ষ ছিল।
তো এইখানে আমরা সেই দুইটা পক্ষ, আচ্ছা আমি মনে হয় ঘরে বাইরের উপন্যাস, দুইটাই স্বদেশী ব্যাপার, ঘরে বাইরের উপন্যাসের ইটা এখানে বলে ফেলতেছি। আচ্ছা যাক, এইখানে আমি এখন যতক্ষণ বলছি এটা ছিল স্বদেশী আন্দোলনের ব্যাপারটা। আচ্ছা, এটা তো উপন্যাস নিয়ে এখনো বলি নাই। তো স্বদেশী আন্দোলনের ব্যাপারটা হচ্ছে এরকম। তো একদল ছিল যারা হচ্ছে হিন্দুত্ববাদী দর্শনকে ভারতীয় জাতীয়তাবাদ মনে করত। জাতীয়তাবাদ অর্থাৎ হিন্দুত্ববাদ, হিন্দু ধর্মকে ভারতের জাতীয়তাবাদী ধর্ম হিসেবে চিন্তা করত একদল, এবং এই জাতীয়তাবাদী চেতনায় একদিন ভারতবর্ষ কী হবে, স্বাধীনতা লাভ করবে। এরকম একটা চরিত্র হচ্ছে আমাদের চরিত্রতে চলে যাচ্ছি। এরকম একটা চরিত্র হচ্ছে গোরা, তার নাম হচ্ছে গৌরমোহন। এরকম একটা চরিত্র হচ্ছে গোরার একটা বন্ধু আছে, তার নাম হচ্ছে বিনয় অনেকটা প্রগতিশীল, সে এতটা হিন্দুত্ববাদী না, সে সর্বমানবতাবাদীতে বিশ্বাসী। সে এই যে গোরা, সে হিন্দু জাতীয়তাবাদী এটাতে সে বিশ্বাসী, তাকে সাম্প্রদায়িক মনে হচ্ছে। কিন্তু এই সাম্প্রদায়িকতার পেছনে তার যে কারণ সেটা প্রবল দেশপ্রেম। সে মনে করছে যে ভারত যদি স্বাধীনতা লাভ করে তাহলে এই হিন্দু জাতীয়তাবাদী যে চেতনাটা আছে, এই চেতনায় উদ্ভাসিত যদি সবাইকে করা যায় ভারতবর্ষের মানুষকে, তবেই ভারতবর্ষ কী হবে, স্বাধীনতা লাভ করবে। তো এই গোরা বিভিন্ন মানুষের কাজ করে দিচ্ছে, বিভিন্ন মানে একেবারে যারা আছে নিম্নবর্ণের হিন্দু আছে তাদের সাথে তাদের হাতে কিছু সে যাচ্ছে না, কিন্তু দেশের বিভিন্ন সেবা কর্মেতে তিনি আবার থাকছে, হচ্ছে এই গোরা যে ক্যারেক্টার। আর তার যে বন্ধু বিনয় আবার সে গোরা না, মানে সে তার মধ্যে মানবতাবোধ, সকল ধর্মের মানুষ সমান, এরকম একটা ব্যাপার তার মধ্যে আছে। এইখানে আবার আরেকটা চরিত্র আছে, এবং গোরার যে মা তার নাম হচ্ছে আনন্দময়ী। এই আনন্দময়ী একটা অসাধারণ একটা ক্যারেক্টার। এই আনন্দময়ী খুবই উদার মাইন্ডের একটা মহিলা। আনন্দময়ীর হাজব্যান্ডের নাম হচ্ছে পরেশবাবু। এই পরেশবাবুর ঘরে গোরা যেতে পারে না, কখনোই যেতে পারে না। গোরাকে বলছে এই ঘরে প্রবেশ তার নিষেধ। এখন গোরা জানে তার বাবা পরেশবাবু, কিন্তু তার ঘরে সে যেতে পারে না। কিন্তু এই যেতে না পারার ব্যাপারটা গোরা তেমন কিছু মনে করে না, কারণ আনন্দময়ী এই গোরাকে প্রচণ্ড রকমের ভালোবাসে। মা অতিরিক্ত ভালোবাসা দিয়ে এই ব্যাপারটাকে সে ভুলিয়ে রেখেছে। এখন প্রশ্ন হলো যে গোরা কেন তার নিজের বাবার ঘরে যেতে পারছে না। মূলত 1857 খ্রিস্টাব্দে সিপাহী বিদ্রোহে এই অঞ্চলের এক আইরিশ দম্পতি, আইরিশ মানে আয়ারল্যান্ড আর কি, আয়ারল্যান্ডের দম্পতি তারা মারা যাওয়ার পরে তাদের একটা ছোট্ট ছেলে বাচ্চা, এই বাচ্চাটা ছাড়া ওই দম্পতি মারা যায়। তখন এই ছোট বাচ্চাটাকে এই আনন্দময়ী সে নিয়ে আসে এবং পরেশবাবু এটা সায় দেয়। এই গোরা মেনলি হচ্ছে ভারতবর্ষের কোনো লোকই না, এবং হিন্দু ধর্মেরও সে কেউ না। সে মূলত খ্রিস্টান, তার বাড়ি হচ্ছে ইংল্যান্ড, কিন্তু গোরা এটা জানে না। এবং যেহেতু তার বাড়ি হচ্ছে ইংল্যান্ড, এই জন্য সে অনেক ফর্সা ছিল বলে তার নাম হচ্ছে কি গোরা। তো এই গোরা, তো এই জন্য এখন তো পরেশবাবু তো হিন্দু, তারা হচ্ছে ব্রাহ্মণ। এখন এই হিন্দুর ঘরে একজন খ্রিস্টান প্রবেশ করবে, এইটা পরেশবাবু চায় না, কারণ সে কিন্তু ওই হিন্দুত্ববাদীর যে ব্যাপারটা এটাকে সে ধারণ করে। তো গোরা এই হিন্দুত্ববাদী থেকে নিয়ে ভারতীয় এই যে সর্বভারতীয় যে দর্শনটা আছে, মানে এটা অনেকটা খণ্ডিত দর্শন, কারণ এই হিন্দুত্ববাদী নিয়ে যে দর্শনটা আছে বা ভারতীয় জাতীয়তাবাদ আছে, এটার মধ্যে এত উদারতা নাই, এবং এটা গোরা জানে, সে জেনে শুনেই এই হিন্দু ধর্মকে ধারণ করে, হিন্দু ধর্মের আচার রিচুয়াল এগুলোকে মানে, এবং সে মনে করছে এই আচার রিচুয়ালকে মেনে এইগুলোর মধ্যে সব মানুষকে একসাথে আনলেই বরঞ্চ কী হবে, দেশ স্বাধীন হবে, আদারওয়াইজ দেশ স্বাধীন হবে না, এটা মনে করছে। এই দিকে আবার একটা অসাধারণ ক্যারেক্টার আছে, সেই ক্যারেক্টার নাম হচ্ছে কৃষ্ণদয়াল। আচ্ছা, আমি তো ভুল বলছি যে এই আনন্দময়ীর হাজব্যান্ড কৃষ্ণদয়াল, আমার একটু বলেছি, একটু সরি একটু মনে এটাই করবেন। এই পরেশবাবু কিন্তু এর হাজব্যান্ড না, আনন্দময়ীর হাজব্যান্ড না। পরেশবাবু হচ্ছে আরেকটা চরিত্র, সে হচ্ছে
সে হচ্ছে ব্রাহ্ম, তার মেয়ে আছে, তার মেয়ের নাম হচ্ছে ললিতা, তার মেয়ের নাম হচ্ছে সুচরিতা। এখন এই সুচরিতা খুবই নিপুণ ঘরকন্নার একটা মেয়ে, ললিতা কিছুটা উগ্র টাইপের, সে ওয়েস্টার্ন কালচারে বিশ্বাসী। আপনারা জানেন যে ব্রাহ্ম যারা আছে তারা শিক্ষা দীক্ষায় অনেক বেশি আধুনিক ছিল, তারা ওয়েস্টার্ন মাইন্ডে বিশ্বাসী ছিল। তো এই পরেশবাবু অসাধারণ করে একটু, পরেশবাবু যেরকম অসাম্প্রদায়িক মারাত্মক উদারপন্থী একজন পুরুষ, ঠিক তেমনি এই আনন্দময়ী কিন্তু এরকম, ঠিক আছে। তো সেই পরেশের যে মেয়ে একটা হচ্ছে ললিতা আর সুচরিতা, এই বিনয়ের সাথে, অর্থাৎ এই গোরার যে বন্ধু বিনয়ের সাথে ললিতার এদের একটা মিল হয়, এবং এরা গিয়ে এক স্টিমারে গিয়ে এরা রাত্রি যাপনও করে, অর্থাৎ বিবাহ বহির্ভূত যে রাত্রি যাপন বলতে আমি বোঝাতে যাচ্ছি যে একসাথে থাকে আর কি, মিলনের চিন্তা থেকেই। তো ওই সময়ে অর্থাৎ 1910 সালে বা ওই সময়ে বা তারা এই 9 সালে ওই সময়ে কোনো একটা নারী এবং পুরুষ বিবাহ বহির্ভূতভাবে একসাথে রাত্রিযাপন, এইটা ছিল একেবারে একটা বড় ধরনের ঘটনা। তো এই দিকে দেখাচ্ছে যে পরেশবাবু তার উদারনৈতিক চিন্তা, ব্রাহ্মদের উত্থান, আবার এইখানে দেখাচ্ছে যে এই কৃষ্ণদয়াল এবং গোরার মতো হিন্দুত্ববাদীতে বিশ্বাসী এমন একটা দেখাচ্ছে, মানে এমন একটা জাতীয়তাবাদীর ব্যাপারটা দেখাচ্ছে। একটা সময়ে এই গোরা জানতে পারে যে সে আসলে হিন্দু ধর্মের কেউ না, আর হিন্দু ধর্মে জন্মগ্রহণ না করলে তো সে আসলে হিন্দু না, এবং তার বাড়িও এই ভারতবর্ষে না, তার বাড়ি হচ্ছে আয়ারল্যান্ড, এবং সে হচ্ছে খ্রিস্টান। তখন সে এই যে আনন্দময়ীর কাছে বলে যে হ্যাঁ আমি আজ মুক্ত, আমি পেয়েছি মা, তোমাকে পেয়েছি, তুমিই আমার জন্মভূমি। তখন আনন্দময়ীকে সেরকম বলে, এবং তার যে ওই যে সংস্কার, অর্থাৎ এই গোরা একটা রাউন্ড ক্যারেক্টার, গোরার যে সংস্কার আছে, তার যে সংস্কারগুলো ছিল, ধর্মীয় যে ব্যাপারগুলো ছিল, তার মধ্যে এই ব্যাপারগুলো সব সে ঝেড়ে ফেলে দিয়ে একেবারে একটা অস্পৃশ্য একটা শুদ্ধর হাতে সে কি খায়, জল খায়, পানি খায়, খেয়ে একদম সে সব ভারতবর্ষের যে অর্থাৎ মানবের যে ভারত, সেই মানবের ভারতে সে বিশ্বাসী হয়। তো এটা একটা রাজনৈতিক দর্শন থেকে এই উপন্যাসটা অনেক জটিল, অনেক কাহিনীর থেকে প্রচুর আছে, ঝামেলা মানে এটা খুব মনোযোগ দিয়ে এই উপন্যাসটা পড়তে হয়। তো মনোযোগ দিয়ে উপন্যাস না পড়লে এটা আপনার কি লাগবে না, ভালো লাগবে না। এই উপন্যাসটা অতটা টান নাই, যে উপন্যাস যেভাবে টান আছে হচ্ছে চোখের বালিতে বা অন্যান্য নৌকাডুবিতে এগুলোতে টান আছে, এর মধ্যে অতটা টান নাই, আপনাকে মনোযোগ দিয়ে এই উপন্যাসটা পড়তে হয় আর কি। তো মোটামুটি আমি কতটুকু বুঝাইতে বলতে পারছি বলতে কাহিনী কতটুকু আপনার মনে থাকবে জানি না। তো এইভাবে কাহিনী বলতে তো অনেক টাইম লাগছে, আমরা হচ্ছে পর ঘরে বাইরে উপন্যাসটা নিয়ে আলোচনা করি। তো এই ঘরে বাইরে আর হচ্ছে গোরা কাছাকাছি লেভেলের উপন্যাস, এবং দুইটাই স্বদেশী আন্দোলন নিয়ে লেখা। তো এই স্বদেশী আন্দোলন নিয়ে লেখা হচ্ছে ঘরে বাইরে, ঘর বলতে সংসার, বাইরে বলতে রাজনীতি বোঝাচ্ছে। তো এর মধ্যে সংসার এবং রাজনীতি একরকমভাবে আছে। মূল চরিত্র হচ্ছে 3 জন, একটা হচ্ছে নিখিলেশ, সে আরেকটা হচ্ছে সন্দীপ। ওই যে বললাম না যে স্বদেশী আন্দোলনের সময় 2 ধরনের ক্যারেক্টার, 2 ধরনের ভাগ ছিল। এক ভাগ ছিল হচ্ছে মার কাট উগ্রবাদী ছিল, এটা হচ্ছে উগ্র, আর এরা ছিল হচ্ছে ভদ্র। নিখিলেশ হচ্ছে ভদ্র এবং তারা হচ্ছে বন্ধু। তারা কি বন্ধু? তারা 2 বন্ধু, দুইজনই স্বদেশী আন্দোলনের প্রতি তাদের আস্থা আছে, এবং সে হচ্ছে জমিদার পুত্র। নিখিলেশ অনেক টাকা পয়সা আছে, জমিদার পুত্র, অনেক টাকা পয়সা আছে তার। তো এই নিখিলেশের যে বউ, তার নাম হচ্ছে বিমলা, বা বিমল বলা হচ্ছে, বিমলা। তো বিমলা হচ্ছে সে অতটা সুন্দরী না, অতটা শিক্ষিত না, ভাগ্যের গুণে সে এরকম জমিদারের বউ হয়েছে আর কি। তো তারা মোটামুটি অনেক দিন সংসার যাপন করে ফেলেছে। তো সংসার যাপন করার ফলে একদিন স্বদেশী আন্দোলনের তার বন্ধু সন্দীপ এই নিখিলেশদের বাড়ির এখানে এসে বক্তৃতা করে। তো বক্তৃতা করলে এই বক্তৃতা বিমলাও দেখে। তো এই সন্দীপ ছিল খুবই চটপট একটা ছেলে, খুবই মানে স্মার্ট একটা ছেলে, খুবই মানে ইন্ট্রোভার্ট না আর কি, এক্সট্রোভার্ট আর কি। তো এমন একটা ছেলে,
এই ছেলের বক্তৃতা, সে অনেক বাগ্মী ছিল, প্রচণ্ড বক্তৃতা দিতে পারে, তার অনেক ভক্ত আছে, অনেক ভক্ত আছে। তো এই সন্দীপের বক্তব্য শুনে বিমলাও সন্দীপের একেবারে ফ্যান হয়ে গিয়েছে, এবং একটা রাত্রি যাপন করার জন্য সন্দীপ একদিন এই বিমলাদের অর্থাৎ নিখিলেশ এবং বিমলাদের বাড়িতে আশ্রয় নেয়। তখন বিমলাই এই একদিনেই কিন্তু মোটামুটি দেখা গেছে সন্দীপ এই বিমলারকে অনেকটা মুগ্ধ করে ফেলেছে আর কি। তখন বিমলা বলে যে আমার খুব ইচ্ছা যে এই সন্দীপকে সে নিজে খাওয়াবে। তখন সে নিজে একদিন খাওয়ায় এবং তখন বলে যে এই সন্দীপ পথে পথে না ঘুরে, এই আন্দোলন সংগ্রাম যে করছে পথে পথে না ঘুরে এই নিখিলেশদের বাড়িতে থাকলেই তো পারে। এখন দেখা গেল এই সন্দীপ সে চিন্তা ভাবনা করলো যে এই বিমলা হচ্ছে তাদের মক্ষী রানী। মক্ষী রানী মানে হচ্ছে ওই যে দেখেন না যে থাকে কি বলে মৌচাক থাকে, এর মধ্যে হচ্ছে প্রধান একজন মৌমাছি থাকে, মানে রানী থাকে, ওই রানীকে কেন্দ্র করে সব ঘুরে। সে বলতেছে, এই সন্দীপ বলতেছে যে আপনি ওই স্বদেশী আন্দোলনে যোগ দেন, তুমিও যোগ দাও, এবং তুমি হচ্ছে আমাদের মক্ষী রানী বলে ডাকে, তুমি হচ্ছে আমার মক্ষী রানী। বিমলার উদ্দেশ্য, সন্দীপের উদ্দেশ্য হচ্ছে যে এই বিমলার কাছ থেকে টাকা পয়সা নিয়ে এই আন্দোলন সংগ্রামে কী করা, অংশগ্রহণ করা, এবং বিমলার কাছ থেকে সুবিধা নেয় আর কি, আর নিখিলেশের কাছ থেকে সুবিধা নেওয়া। কারণ এই সন্দীপ সে এই নিখিলেশের কাছ থেকে বারবার সে টাকা নিত, নিয়ে এইসব আন্দোলন সংগ্রাম করতো আর কি। তো ওই বিমলা এই নিখিলেশকে বাদ দিয়ে এই সন্দীপের এই বাগ্মিতা, সন্দীপের এই ব্যাপারগুলোতে এই পরিমাণ মুগ্ধ হয় এবং তারা খুব কাছাকাছি চলে আসে, তাদের মধ্যে তারা দুজনকে পছন্দ করে ফেলে। এবং একদিন সন্দীপ টাকা চায় বসে যে এত টাকা লাগবে, বিমলা বলে আমি এত টাকা কোথায় পাবো। তখন এই নিখিলেশের আবার থাকে আর কি, বৌদি থাকে, দুজন বিধবা বৌদি থাকে, মেজো রানী আর হচ্ছে বড় রানী, হ্যাঁ মেজো রানী বা বড় রানী। তো এরা আবার বড় রানী যে সে আবার পূজা অর্চনাতে ব্যস্ত থাকে, মেজো রানী অত কর্কশ কণ্ঠের। তো এই ওরা যে পূজাতে যে প্রণামীগুলো পায় সেখানে 6,000 টাকা ছিল জমা, যেটা ব্যাংকে জমা দেবে নিখিলেশ, ওটা ব্যাংকে জমা দেয় নাই। তখন বলে যে ওই টাকাটা তুমি নিয়ে আসো। ওই সিন্দুক খুলতে গিয়ে বিমলা সিন্দুক খুলতে যায়, সন্দীপের জন্য টাকা আনতে গিয়ে দেখে ওখানে আবার স্বর্ণ মুদ্রা আছে 6,000। এই টাকাগুলো তখন সে সন্দীপের হাতে তুলে দেয়। তো এই টাকা পরে একটা সময় যখন ওই বড় রানী যখন নিখিলেশকে বলে যে এই টাকাগুলো তুমি জমা দাও, তখন তো একসময় খোঁজ পায় যে টাকা আসলে নাই। তখন বিমলা বলে যে এই টাকাগুলো আমি খরচ করে ফেলেছি। এগুলো নিয়ে ব্যাপক তাদের মধ্যে একটা সাংসারিক টানাপোড়েন সৃষ্টি হয়, এবং শেষ পর্যন্ত এই কি বলে বিমলা হচ্ছে নিখিলেশের কাছে মাপ চায়। এটাই আর কি কাহিনী আর কি, ঘরে বাইরে একদম টালমাটাল হয়ে যায়। এবং এই উপন্যাসটার মধ্যে একটা ব্যাপার হচ্ছে যে এটা আত্মকথা দিয়ে, বিমলার আত্মকথা, সন্দীপের আত্মকথা, নিখিলেশের আত্মকথা, এরকম 18টা আত্মকথা আছে। তাহলে আত্মকথা নিয়ে যে প্রথম যে উপন্যাস সেটা হচ্ছে ঘরে বাইরে, এবং এটাও একটা রাজনৈতিক উপন্যাস। কিন্তু রাজনৈতিক বললেও আমার কাছে রাজনীতি যে এখানে ওদের দাম্পত্য কলহ হচ্ছে বা দাম্পত্য যে সম্পর্কটা আছে এইটাই হচ্ছে গুরুত্বপূর্ণ হয়ে ওঠে, ঠিক আছে। এবং আমরা দেখবো যে রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলো যে তারা বউ জামাইয়ের মধ্যে আরেকজন ঢুকে যাচ্ছে। আপনি যখন ছোট গল্প যখন পড়েছিলাম তখন দেখবেন বউ জামাইয়ের মধ্যে আরেকজন ঢুকে যাচ্ছে, মোটামুটি সবই একই রকম লাগে, ঠিক আছে। তাহলে আমরা ঘরে বাইরের ব্যাপারটা কাহিনীটা একটু বলেছি। চতুরঙ্গের কাহিনীটা এটা আমার সবচেয়ে প্রিয় উপন্যাস, মারাত্মক লেভেলের উপন্যাস, মাত্র 42, 43, 44 পৃষ্ঠার একটা উপন্যাস, এত ছোট্ট একটা উপন্যাস। তার মধ্যে 4টা পরিচ্ছেদ আছে, 4টা পরিচ্ছেদ জ্যাঠামশাই, সুচিস, দামিনী, শ্রীবিলাস, এরকম 4টা নামে, এবং 4টা পরিচ্ছেদ 4টা আপনি ছোট গল্প বলতে পারবেন। 4টা ছোট গল্পকে একসাথে করলে একটা কি হয়ে গেছে, উপন্যাস হয়ে গেছে। এটা খুবই অন্যরকম একটা উপন্যাস, মারাত্মক লেভেলের উপন্যাস। যদি কখনো সময় থাকে চতুরঙ্গ উপন্যাসটা পড়বেন, খুবই ছোট্ট একটা উপন্যাস, 2 ঘন্টা পড়লেই আপনার 2 ঘন্টা 3 ঘন্টার মধ্যে আপনার উপন্যাস শেষ হয়ে যাবে, কিন্তু অন্যরকম একটা আনন্দ পাবেন যদি কখনো সুযোগ হয় চতুরঙ্গ উপন্যাস। তো এই চতুরঙ্গ উপন্যাসে দেখাচ্ছে যে এইখানে রবীন্দ্রনাথ ঠাকুরের একটা ব্যাপার আছে যে নাস্তিক এবং আস্তিক। তো এই জ্যাঠামশাই সে একজন নাস্তিক, তার প্রধান লক্ষ্য হচ্ছে সে মানুষের সেবা করে, মানুষের সেবা করতে করতে সে প্লেগ রোগ হয়ে বসন্ত হয়ে সে মারা যায় এই জ্যাঠামশাই। তো এই জ্যাঠামশাই তার যে দর্শন, মানুষের মধ্যেই সব কিছু, মানুষই মেইন, ঈশ্বর না। সে মানুষের মধ্যে সব কিছুকে খুঁজে পায় এবং মানুষের সেবা শুশ্রূষা, গরিব ধনী সবার সেবাতে সে ব্যস্ত থাকে, এবং মানুষের সেবা করতে করতেই সে প্লেগে মারা যাচ্ছে। এবং এই
জ্যাঠামশাইয়ের চেলা হচ্ছে শচীশ এবং শ্রীবিলাস, এরা আবার বন্ধু শচীশ এবং শ্রীবিলাস। এবং এই উপন্যাসটা শ্রীবিলাস অর্থাৎ এই শ্রীবিলাসের জবানবন্দিতে বা শ্রীবিলাসের দৃষ্টিকোণ থেকে রচিত হয়েছে, সেই মেলে সব কাহিনীগুলো বলে আর কি। তো এই জ্যাঠামশাই তিনি মানুষের কল্যাণে কাজ করেন, মানুষের জন্য কাজ করেন। তো প্লেগ রোগে যখন মারা যায়, মানে এই জ্যাঠামশাই মারা যায়, মানুষের জন্য কাজ করতে গিয়ে হুট করে মানুষই মারা গিয়েছে, এই ব্যাপারটা শচীশ নিতে পারে না। সে জ্যাঠামশাইকে হারিয়ে একেবারে সে পুরাই হয়ে যায়। জ্যাঠামশাইয়ের নাম হচ্ছে জগমোহন আর কি, ওই নামটা এখানে নাই। আচ্ছা যাক, জ্যাঠামশাই নামে পরিচিত আর কি, আমরা জ্যাঠামশাই বলি। তো সেই জ্যাঠামশাইকে হারিয়ে শচীশ একেবারেই অস্থির হয়ে যায়, অস্থির হয়ে সেখান থেকে চলে গিয়ে একটা আশ্রমে যে আশ্রয় নেয়, আশ্রম সে হচ্ছে কি স্বামী লীলা এক স্বামীজি আর কি। আচ্ছা আমি স্বামীজি লিখি, এক স্বামীজি মানে যে আশ্রমের যে গুরু থাকে সেই গুরু কি স্বামী লীলা রায় স্বামী বা লীলানন্দ স্বামী এরকম নাম। আচ্ছা লীলা রায় স্বামী বা এরকম কিছু আছে, যাক আমরা ওই স্বামীজি নামে চিনি। তো সেই যে আশ্রম, এইখানে তো ভক্তি, এটার মধ্যে কি আছে ভক্তি, গুরু মানে পীরের মতো আর কি। হিন্দুদের যে আশ্রম থাকে, আশ্রমের যে মেইন যে স্বামীজি থাকে সে হচ্ছে এর কাছে গিয়ে আশ্রয় নেয় হচ্ছে শচীশ। গিয়ে সে একেবারে নাস্তিক থেকে টোটালি একদম পুরোই উল্টে গিয়ে আস্তিক হয়ে যায়। এখানে দামিনী নামে আবার একটা চমৎকার একটা নারী আছে, খুবই জীবন পিপাসু। সে এইসব ভক্তি গুরু এইগুলো সে মানে না, কিন্তু এই দামিনীর যে হাজব্যান্ড সে আবার এইগুলোকে মানে এক সময় দেখা গেছে দামিনীর মা অনেক অসুস্থ ছিল, পরিবার অসুস্থ ছিল, সে টাকা চাইছিল, গহনা চাইছিল, সেই গহনাগুলো দেয় নাই এই দামিনীর স্বামী, কিন্তু ওই গহনাগুলো সে কার হাতে তুলে দিছে, এই স্বামীজির হাতে তুলে দিছে, এই পুরোহিতের কাছে পুরোহিত না মানে আমি আচ্ছা ধর্মগুরু, আমরা ধর্মগুরু বললে মনে হয় সবচেয়ে ভালো হবে, এই ধর্মগুরুর হাতে তুলে দিয়েছে। এবং মৃত্যুর আগে তার নিজের বউকে কার হাতে তুলে দিয়ে যায়, এই ধর্মগুরুর হাতে তুলে দিয়ে যায়। কিন্তু এই দামিনীর কিন্তু একটা মারাত্মক লেভেলের একটা প্রতিশোধ ব্যাপারটা এই ধর্মগুরুর প্রতি তার থাকে, কারণ এই ধর্মগুরুর কারণে তার এই যে এবং এই সে তার স্বামীর যত সম্পত্তি আছে সম্পত্তি ওই ধর্মগুরুর সে দিয়ে যায়, মানে ওই স্বামীটা আর কি, সে এতটাই এই ধর্মগুরুর ভক্ত, এতটাই সে অন্ধভক্ত। তো দামিনী এই ধর্মগুরুর প্রতি তার এক ধরনের আছে, তাচ্ছিল্য আছে, এক ধরনের না মানার ব্যাপার আছে, তার মধ্যে এক ধরনের বিদ্রোহ আছে। তো এইখানে দামিনী সে জীবন পিপাসু একটা মেয়ে, তরুণী, জীবন পোষা। তো বিথি বলছে যে জ্যাঠামশাই অসাধারণ, আমারও জ্যাঠামশাই অসাধারণ, আমার জ্যাঠামশাইকে অসাধারণ ভালো লাগে। তারপর ওখানে গোড়াতে হচ্ছে আনন্দময়ী অসাধারণ একজন মহিলা, পরেশবাবু অসাধারণ একজন পুরুষ, কিছু কিছু চরিত্র আছে মানে এতটা যায়, খুব ভাল লাগে, অসম্ভব ব্যাপার। তো এখানকার এই দামিনী চরিত্রকে আমার ভীষণ ভালো লাগে। তো এই দামিনী সে এই আশ্রমে এই শচীশকে দেখে সে ব্যাপক পছন্দ করে ফেলে। সে শচীশকে এখন এই তার তো জীবন আকাঙ্ক্ষা আছে, সেই সব ধর্মতম মানে না, দামিনী তার জীবনের আকাঙ্ক্ষা আছে, সে পুরুষের সান্নিধ্য কামনা করে, পুরুষের ভালোবাসা কামনা করে, পুরুষের সাথে থাকবে এমন একটা ব্যাপার। এই দিক দিয়ে আবার শচীশও কিন্তু দামিনীকে দেখে, দামিনীকে শচীশের ভালো লাগে, শচীশ দামিনীকে পছন্দ করে ভালোবাসে, কিন্তু সে শচীশ তো একটা ভীতু এবং সংস্কার না মানে নিজের যে খোলস ছেড়ে সে বের হতে পারে না, দায় বোধের কারণে কিংবা বিবেক বোধের কারণে সে সে একটা ভীতু মানসিকতার কারণে, অর্থাৎ সে বন্ধন মুক্ত হতে চায় না শচীশ। তো এই শচীশকে সে চায়, এই যে কি বলে এই দামিনী চায়, এবং শচীশ এক গুহাতে এক আশ্রয় নিয়েছিল, গুহাতে গিয়ে শচীশের ঘরে গিয়ে এই দামিনী উপর হয়ে সে তার নিজেকে সমর্পণ করে যে মিলিত হওয়ার জন্য, কিন্তু শচীশ ভয়ে পালায়া চলে যায়।
মানে এমন পুরুষ এই সময়ে আছে কিনা আল্লাহ জানে, যে শচীশের মতো পুরুষ আছে কিনা, যে একটা নারী এসে তাকে সঁপে দিয়েছে কিন্তু সেই ভয়ে চলে গিয়েছে। আই ডোন্ট নো যে এরকম পুরুষ বর্তমান সময় আছে কিনা, বা আদৌ আগেও ছিল কিনা। রবীন্দ্রনাথ ঠাকুর একটু জোর করে বানাইছে মনে হয়। মানে দুইজন দুইজনকে পছন্দ করে, পছন্দ করার পরেও তারা এরকম একান্তে থাকার সুযোগ পেয়েও তারা পালায় চলে গেছে, এটা কি অস্বাভাবিক মনে হয়। আচ্ছা যাক, তো শচীশের কাহিনী এখানে শেষ হয়। শচীশ আসলে এই বন্ধন থেকে মুক্ত হতে পারে না। তারপরে দেখাচ্ছে শ্রীবিলাস এই শচীশকে খুঁজতে খুঁজতে এখানে চলে আসে, এই আশ্রমে চলে আসে। আশ্রমে চলে আসে দেখে যে আরে এই শচীশ তো পুরো একদম উল্টা হয়ে গেছে। তখন এই দামিনী যখন দেখলো যে শ্রীবিলাস হচ্ছে শচীশের বন্ধু, তখন এই দামিনী এই শচীশকে রাগানোর জন্য বা শচীশের মধ্যে যেন একটু ঈর্ষাবোধ জন্ম নেয়, সে দামিনী গিয়ে এই শ্রীবিলাসের সাথে কথা বলে, শোনায় শোনায় হাসে, এটা করে সেটা করে। একটা সময় দেখা গেল যে শ্রীবিলাস এবং দামিনী তারা বিয়ে করে নেয় এবং দামিনী কঠিন রোগে পড়ে। রোগে পড়ার পরে এদিকে কিন্তু দামিনী কিন্তু আসলে শচীশকে ভালোবাসে। সে বিয়ে করে শ্রীবিলাসকে বিয়ে করে, এবং শ্রীবিলাসকে বিয়ে করেও সে কিন্তু অতৃপ্ত নয়, তৃপ্ত। এবং মরে যাওয়ার আগে সে একটা কথা বলে যে এ স্বাদ মিটিল না এই জন্মে, পরজন্মে যেন তোমাকে পায়। এই লাইন দ্বারা প্রভাবিত হয়েছেন কিন্তু আমাদের পরবর্তী তারাশঙ্কর তার কবি উপন্যাসের মধ্যে এই কথাটা বলেছিলেন। হচ্ছে ওই মেয়েটার নাম হচ্ছে বসন্ত চরিত্র, এটা আমার খুব প্রিয় একটা চরিত্র। বসন্ত বলেছিল যে স্বাদ মিটিল না এই জন্মে, পরজন্ম যেন তোমাকে পায়, এটাইকে বলে আর কি বসন্ত যখন মারা যায়। তো এই কথাটা দামিনী প্রথম বলেছিল। তো দামিনী বলে মারা যাওয়ার আগে শ্রীবিলাসকে, মানে পরজন্মের জন্য শ্রীবিলাসকে আবার পায়, এটা দামিনী এভাবে মারা যায় আর কি। তো এইখানে আমরা একটা জিনিস দেখলাম যে দামিনী আসলে শচীশকে ভালোবাসলো, আবারও পরজন্মে আসলে শ্রীবিলাসকে চায়। অর্থাৎ শ্রীবিলাসের এই যে দায়িত্ববোধ, শ্রীবিলাসের ব্যক্তিত্ব সব কিছু মিলিয়ে হাজব্যান্ড হিসেবে সে আসলে যেন শ্রীবিলাসকে চাইবে, প্রেমিক হিসেবে সে আসলে শচীশকে চায়। এটার পরবর্তী পর্যায়ে আমরা শেষের কবিতা উপন্যাসের মধ্যে দেখব যে ভালোবাসা একজনকে কিন্তু ঘর সংসার করে, ঘর করে আরেকজনকে নিয়ে। এবং ঘর করে যে অসুখী হচ্ছে এরকমও না। রবীন্দ্রনাথ এটা দেখাতে চান যে মানুষ আসলে মানে একজনকে ভালোবেসে আরেকজনের সাথে চাইলেও সুখের সংসার বা ভালো থাকতে পারে, এটা অসম্ভব কিছু না। হ্যাঁ, বা অ্যাট এ টাইম একটা মানুষ চাইলে দুইজনকেও ভালোবাসতে পারে বা দুইজনকে রাখতে পারে, দুইজনকে দুই রকমভাবে ভালোবাসতে পারে, এটা আমরা শেষের কবিতার মধ্যে দেখেছি। এই কারণে আমরা দেখব যে শ্রীবিলাস মানে কি বলে যে দামিনী যে শচীশকে ভালোবাসলেও সে শেষ পর্যন্ত ঘর সংসার করতে চায় শ্রীবিলাসের সাথে। তো শ্রীবিলাস তার এক কোণে আছে, এক বুকের এক জায়গায়, দায়িত্ববোধের কারণে, এর কারণে, একটা সাংসারিক ধর্মের কারণে এক জায়গায় আছে, আর পছন্দের জায়গা থেকে শচীশ অন্য জায়গায় আছে। তো এই হলো ব্যাপার। আশা করি আপনারা কিছুটা হলেও এইখানকার কাহিনীটা বুঝতে পেরেছেন, যাতে আপনাদের পরবর্তী চরিত্রগুলো মনে থাকে আর কি। হ্যাঁ, ওকে, আমরা পরবর্তীতে যাই, আমরা যোগাযোগ উপন্যাসে যাব। এটাও আমাকে ছোট্ট করে কাহিনী করে বলতে হবে, এটাও কাহিনীটা বলি। হ্যাঁ, দামিনী সুপুরুষকে সুন্দর করে নাচিয়েছে। হ্যাঁ, দামিনী কিন্তু দারুণ একটা ক্যারেক্টার, আমার পছন্দের। হ্যাঁ, ইতে বলে জীবন এত ছোট কেন, ওই যে কবি উপন্যাসের মধ্যে বলে বসন্ত চরিত্রটা বলে জীবন এত ছোট কেন। তো যোগাযোগ উপন্যাসটার মধ্যে দুইটা শ্রেণীকে দেখানো হয়েছে। একটা হচ্ছে সামন্ত অর্থাৎ জমিদার, ক্ষয়িষ্ণু জমিদার অর্থাৎ জমিদার শ্রেণীর ক্ষয়প্রাপ্ত হচ্ছে, আর নব্য ধনিক শ্রেণী, এই দুইটার মধ্যে একটা দ্বন্দ্বিক সম্পর্ক দেখাচ্ছে। চাটুর্য পরিবার, দুইটা পরিবারের ব্যাপার। চাটুর্য মানে চট্টোপাধ্যায় আর কি, চাটুর্য পরিবার এবং ঘোষাল পরিবার, দুইটা পরিবারের দ্বন্দ্ব। একটা হচ্ছে চাটুর্যে আর হচ্ছে ঘোষাল। কাহিনীগুলো যদি আপনাদেরকে লিখে দিতে পারবো, বইয়ের মধ্যে অবশ্য কাহিনীগুলো আমি লিখে দিব, কারণ আমার লেখার আসলে টাইম পাই না, টাইপ যে করবো এইটা করবো কাহিনী, তো এত টাইম পাই নাই। আর কাহিনী বললো তো রিডিং পড়াতাম না, মানে এইভাবেই তো বলতাম। এই জন্য মনে হয়েছে যে কাহিনীটা না লিখে মুখে মুখে বলি।
মুখে মুখে বলে যেমন আপনাদের বেশি ভালো লাগবে। চাটুর্যে পরিবার এবং ঘোষাল পরিবার। তো চাটুর্যে পরিবার হচ্ছে জমিদার, আর ঘোষাল পরিবার এরা জমিদার না, এরা ব্যবসায়ী। তো এই দুইটা পরিবারের মধ্যে প্রথম দ্বান্দ্বিক সম্পর্ক শুরু হয় হচ্ছে পূজার নিয়ে, প্রতিমা নিয়ে, পূজার প্রতিমা নিয়ে। একবার এরা পূজার প্রতিমা তৈরি করে, এরা ঘোষাল পরিবার এই চাটুর্য পরিবার যাতে অনেক বড় একটা প্রতিমা তৈরি করে, তখন এই চাটুর্য পরিবার গিয়ে এরকম একটা বেঁধে দেয়, একটা গেট বেঁধে দেয়। তখন এই গেট দিয়ে এই ইয়ার মাথা আর যায় না, কি জানি ওই যে ঘোষাল পরিবারে যে লম্বা একটা প্রতিমা করেছে, ওই প্রতিমার মাথা আর এই গেটের ভিতর দিয়ে যায় না। তো যেহেতু ওই প্রতিমার মাথা যায় না, এই নিয়ে প্রচুর মাথা হাঁটাহাঁটি হয়, অনেক মারামারি হয় দুই পরিবারের মধ্যে, এবং খুব মামলা মোকদ্দমা হয়। মামলা মোকদ্দমায় ঘোষাল পরিবার হেরে যায় এবং এরা সর্বশান্ত হয়ে দেশ ছেড়ে চলে যায়, গ্রাম ছেড়ে চলে যায়। তো গ্রাম ছেড়ে যখন চলে যায়, তো চলে গেলে কিন্তু আর এই ঘোষাল পরিবার চলে গিয়ে কিন্তু নাই, ওরা ব্যবসা বাণিজ্য করে এই দিক দিয়ে আবার এদের জমিদার প্রথা বা জমিদারি ব্যাপারগুলো আস্তে আস্তে ক্ষয়প্রাপ্ত হচ্ছে, টাকা পয়সা কমছে 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 কমছে। এবং এই পরিবারের যে প্রধান সে মারা যায়, এখানেও এরা মারা যায়। এদের যে দ্বিতীয় পুরুষ, চাটুর্য পরিবারের দ্বিতীয় পুরুষ হচ্ছে বিপ্রদাস, সে সব কিছু দায়িত্ব নিয়েছে। আর এইদিকে আবার ঘোষাল পরিবারের যে দ্বিতীয় পুরুষ, তার নাম হচ্ছে কই মধুসূদন। মধুসূদন, এই মধুসূদন। এখন মধুসূদনের প্রচুর টাকা আছে, বিপ্রদাসের টাকা নাই, টাকা কমে যাচ্ছে। এখন মধুসূদন ঘোষাল পরিবারের, ঘোষাল বংশের, সে এই যে তাদেরকে যে গ্রাম ছাড়া করেছিল, এলাকা ছাড়া করেছিল এবং তাদেরকে অপদস্থ করেছিল চাটুর্য পরিবার, এটা তার মনে আছে, সে প্রতিশোধ নিতে চায়। এই দিক দিয়ে আবার বিপ্রদাস, এরা তো আবার টাকা পয়সা একেবারে কমে গেছে। এই বিপ্রদাসের একটা 4টা বোন ছিল, তার মধ্যে 3টা বোনকে বিয়ে দিয়ে দিয়েছে, একটা বোন এখনো রয়ে গেছে। সেই বোনটার নাম হচ্ছে কুমুদিনী, কুমুও বলা হয়। এই কুমুদিনীকে বিপ্রদাস কলকাতাতে রেখে, বিভিন্ন জায়গায় রেখে, সে অনেক মানে আধুনিক শিক্ষায় শিক্ষিত করে, আধুনিক শিক্ষায় শিক্ষিত করে। এখন এই মধুসূদন বিয়ের প্রপোজাল পাঠায় ঘটকরেদি বিপ্রদাসের কাছে, এবং মধুসূদনের বয়সটা মোটামুটি বেশি হয়ে গেছে, তার অনেক টাকা আছে এবং খুব প্রচণ্ড রাগী, উগ্র মেজাজ, খিটখিটে মেজাজ, এমন হচ্ছে এই মধুসূদন। তার টাকা আছে কিন্তু সংস্কৃতি নেই, সভ্যতা নেই, রোমান্টিকতা নেই, ভালোবাসা নেই, প্রীতি নেই, যাকে দেখলেই ভালো লাগে, যার কথা শুনলে ভালো লাগে, এরকম না। তো বিপ্রদাস প্রথমেই না করে দেয়। পরবর্তীতে এই কুমুদিনী শুনে যে এই বিপ্রদাসের অনেক টাকার প্রয়োজন, 11 লক্ষ টাকার মতো মনে হয়, এমন একটা ঋণ আছে, ইয়ে আছে। এখন এটা যদি এই মধুসূদনের সাথে যদি বিয়ে হয়, তাহলে এটার একটা ব্যবস্থা হবে। এইখানে ব্যাপারটা একটা সিনেমাটিক হয়ে গেছে এই অংশটা। তখন কুমু রাজি হয় বিয়েতে, যে সে যদি এই কুমু যদি এই মধুসূদনকে বিয়ে করে, সে হোক একটু মানে পড়াশোনা কম আছে, টাকা পয়সা আছে, সে তাকে একটু মানিয়ে নিবে আর কি, একটু ভক্তি করে মানিয়ে নিবে, অসুবিধা নেই। বিয়ের পরে দ্বিতীয় দিনের মাথায় সে বুঝতে পারে যে এই মধুসূদন আসলে প্রতিশোধ পরায়ণ, প্রতিহিংসা পরায়ণ। এই মধুসূদনের ব্যবহার এতই বাজে, সে সবাই তাকে কী করে ভয় পায়, বাড়ির সবাই কি পায়, তাকে ভয় পায়। দ্বিতীয় দিনের মধ্যে বুঝতে পারে যে এই যে বিপ্রদাস অসুস্থ থাকে, সে তার দাদার কাছে থাকতে চায়, কিন্তু এই মধুসূদন কুমুর অনুমতি দেয় না, যে 2 দিনের বেশি থাকা যাবে না, এই করা যাবে না। তো এটা কুমু বুঝে গেছে, এবং এই কুমুদিনী এবং মধুসূদন একজনের, কুমুদিনী তো একেবারে সুশিক্ষিতা, সংস্কৃতি মনা, গান জানে, সব কিছু শিক্ষিত একটা মেয়ে, আর মধুসূদন বয়স্ক, কিটকিটে মেজাজের এমন একজন লোক। কোনোভাবেই তাদের মনের যোগাযোগটা হচ্ছে না, তাদের কানেকশনটা হচ্ছে না, তাদের রিলেশনটা হচ্ছে না, ঠিক আছে। তো একদিন ওই কলকাতায় আসে হচ্ছে এই বিপ্রদাস করার জন্য, চিকিৎসা করানোর জন্য। তখন কুমুদিনী তার দাদার কাছে যায়, এটা নিয়ে মধুসূদন প্রচুর খারাপ ব্যবহার করে এবং বলে যে তুমি এই বাড়ি থাকার যোগ্য না, তুমি চলে যাও। তখন কুমু তার বিপ্রদাসের কাছে বাপের বাড়ি চলে যায়। বাপের বাড়ি চলে গেলে এইদিকে আবার মধুসূদনের আবার থাকে, কি বলে, একটা বিধবা ভাবি থাকে এই মধুসূদনের, সুন্দরী, তার নাম হচ্ছে শ্যামা সুন্দরী। এই শ্যামা সুন্দরীর সাথে সে যৌন মিলনে অভ্যস্ত হয়ে ওঠে। এইদিকে আবার এই যে এই মধুসূদনের আবার একটা ভাই থাকে নবীন, সে আবার খুব ভালো। নবীনের বউ, এদের একটা বাচ্চা আছে, নাম হচ্ছে মতিলাল।
তো ওই মতির মতির মানে এই নবীনের বউকে মতির মা বলে আমরা চিনি, মতির মা, বাচ্চার নাম হচ্ছে মতি আর কি। তো এই মতির মা মতি বা নবীন এরা আবার কুমুদিনীকে খুব ভালোবাসে, অর্থাৎ ভাই দুইটা দুই রকম হয়েছে আর কি। মধুসূদন যেরকম খাচ্চর কোয়ালিটির, এ নবীন কিন্তু আবার ওরকম না। নবীন ভালো, মতির মা অর্থাৎ নবীনের বউ মতির মা এরাও ভালো, এদের সম্পর্ক আছে। এবং এদের যে বিধবা ভাবি শ্যামার সাথে আবার সম্পর্ক তৈরি হয়ে গেছে মধুসূদন, সব ব্যাপার জানে। জানার পরে কুমুদিনী যখন তার এর কাছে চলে যায় ভাইয়ের কাছে, তখন দেখে সে প্রেগনেন্ট। কে প্রেগনেন্ট? কুমুদিনী হচ্ছে প্রেগনেন্ট। এর মধ্যে আবার মধুসূদন একবার কুমুদিনীকে আনতে যায়, সে আসে না, সে বলে যে সেই মধুসূদনের সাথে সংসার করবে না। তখন দেখে সে যখন প্রেগনেন্ট, তখন কুমুদিনী ভাবে যে আমি আমার শ্বশুরবাড়ি থেকে চলে আসছি, কিন্তু এই গর্ভের যে সন্তান আছে সেই সন্তান তার ধর্ম, তার যে বংশ পরিচয়, তার যে পিতৃ পরিচয় বা ওই পরিবারের থেকে তো বঞ্চিত করা তার উচিত না। তখন বোঝাচ্ছে সে ওই বাড়িতে আবার ফিরে যাবে এবং সে তার ভাইকে বলে যে ওদের বাচ্চা হওয়ার পরে ওদের বাচ্চা ওদেরকে দিয়ে আমি চলে আসব। এইভাবে উপন্যাসটা শেষ হয়। অর্থাৎ এই উপন্যাসের প্রথম নাম ছিল 3 পুরুষ, অর্থাৎ একটা পুরুষের কি ঘটে? উত্থান ঘটে, একজনে ভোগ করে আবার হয় আর কি। এটা দেখবেন যে আপনার দাদা হয়তো অনেক ধনী ছিল, আপনার বাবা হয়তো একটু কম ধনী, নেমে গেছে, আপনি হয়তো আবার একটু উপরে উঠেতেছেন, আবার এ করেছেন। এই যে 3 পুরুষের এই যে উত্থান পতন, এই জন্য এটা নাম ছিল 3 পুরুষ। পরবর্তীতে এটা নাম করা হয়েছে যোগাযোগ। আশা করি বুঝতে পেরেছেন। শিশুর কবিতা খুব প্রিয় একটা উপন্যাস এবং খুব চমৎকার। তো এইখানে রবীন্দ্রনাথের প্রেমের যে দর্শনটা আছে এটা কিন্তু চমৎকারভাবে প্রকাশিত হয়। তো এটা বলে আমি কিন্তু শেষ করবো, আর কাহিনীটা আমি বলবো না, 2 বোন নিয়ে একটু বলে আমরা শেষ করে দেবো এটা। তো এইখানকার যে মূল যে চরিত্রটার নাম হচ্ছে অমিত, সে ব্যারিস্টার, অক্সফোর্ডে পড়াশোনা করেছে এবং তার সাথে অক্সফোর্ডে পড়াশোনা করেছে কেতকী, কেটিও বলা হয় এটাকে, কেতকী পড়াশোনা করেছে। সেও খুব বড় লোক, এও খুব বড় লোক। একটু গরিব হচ্ছে লাবণ্য, সে শিক্ষকের মেয়ে, শিক্ষকের মেয়ে লাবণ্য। এই শিক্ষকের কাছে আবার শোভনলাল যে, সে আবার খুব গরিব ঘরের একটা মেয়ে, খুব গরিব ঘরের একটা মেয়ে না ছেলে, সে আবার পছন্দ করে লাবণ্যকে। শোভনলাল লাবণ্যকে পছন্দ করে, কারণ শোভনলাল যখন এই বাড়িতে পড়াশোনা করতে আসে তখন এই লাবণ্যর সাথে তার দেখা হয় এবং তাদের মধ্যে একটা বন্ধুত্ব হয় এবং শোভনলাল লাবণ্যকে পছন্দ করে। তো এই অমিত রায় সে দেশে চলে আসে, কিন্তু ওই কেতকী এখনও বিদেশেই থাকে। তো সে যখন ঘুরতে যায় তখন ওই সাথে দেখা হয়, আমি ছোট করে বলছি, এই লাবণ্যর সাথে দেখা হয়। তো লাবণ্যর সাথে দেখা হয় মানে এই লাবণ্যর যে বাবা আছে, সে লাবণ্য তার বাবারে বিয়ে দিয়ে সে নিজের দায়িত্ব নিজে নেয়, নিজে গিয়ে সেখানে সে যোগমায়া নামে একটা ক্যারেক্টার আছে, যোগমায়া, এটা খুব গুরুত্বপূর্ণ। যোগমায়া, এই যোগমায়া ক্যারেক্টার, এই যোগমায়ার বাসায় সে এই লাবণ্য মানে হিসেবে কাজ করে আর কি, কি বলে, শিক্ষক হিসেবে কাজ করে, মানে আমরা যে জায়গি বা লজেন যেটাকে বলি এটা। তো লাবণ্য থাকে। তো এই লাবণ্যর সাথে অমিতের দেখা হয়, তাদের মধ্যে অনেক আলাপ হয়। অমিত যদিও ব্যারিস্টার, কিন্তু সে কবিতা লিখতে পছন্দ করে, নিজে কবি, মানে সংস্কৃত মনা আর কি। তো তাদের মধ্যে এক ধরনের সম্পর্ক তৈরি হয় এবং অমিত একদিন এই বাসায়, লাবণ্যদের বাসায় আসে। যোগমায়া দিকে খুব খুশি হয়, কারণ যোগমায়া চায় যে লাবণ্যর এমন একটা কি বলে, খুব ভালো একটা বর হোক, অমিতের মতো একটা বর হোক। তো এদের বিয়ে যখন ঠিক হয়ে যায়, সবাই খুব খুশি, এদের বিয়ে হবে। প্রথমেই লাবণ্য রাজি হতে চায় না, পরবর্তীতে রাজি হয়। অমিত খুব কষ্ট করে তখন রাজি হয় এবং যোগমায়া বলে যে কেন তুমি রাজি হচ্ছ না, কেন অমিতকে কষ্ট দিচ্ছ, তখন সে রাজি হয়। রাজি হইলে এইখানে অমিত আর ওই কেতকী যখন আবার অক্সফোর্ডে ছিল আর 7 বছর আগে, তখন তারা আবার আংটি বদল করেছে, রিং তারা বদল করেছে, তারা বলছিল বিয়ে করবে, রিং বদল করেছে। তখন ওই কেতকী ওই অমিতের বোনকে নিয়ে এই জায়গায় চলে আসে। আসার পরে তো একেবারে সিগারেট খায়, এই কেতকী সিগারেট খায়, খুবই আধুনিক একটা মেয়ে। হ্যাঁ, তো এই সম্পর্কে বলা হয়েছিল যে কি বলে, ফ্যাশনটা হচ্ছে মুখোশ আর স্টাইলটা হচ্ছে মুখশ্রী। এটা কিন্তু এই যে শেষের কবিতার কিন্তু একটা কথা। এবং এই কি বলে, কেতকী এবং লাবণ্য, এই দুইটাকে নিয়ে তারপরে আরেকটা কথা আছে, এটা আমি পরে বলি। তো কেতকী আসা অনেক বিরক্ত হয় এবং তার হাতের আংটিটা খুলে দিয়ে দেয় এবং
ও অমিত কিন্তু লাবণ্যকে একটা আংটি দিয়েছিল। তখন লাবণ্য এবং অমিত তারা একসাথে আলাপ করে, এবং লাবণ্যর ভয় থাকে, মানে সে অমিতকে ওইভাবে অমিতের উপর আস্থা রাখতে পারে না, কারণ অমিত তো খুব কবি স্বভাবের, স্বভাব কবি, তার মধ্যে এক ধরনের উড়নচণ্ডী ভাব আছে, যেখানে রাত সেখানেই কাজ, এমন একটা ব্যাপার আছে তার মধ্যে, মানে ওই স্থির সম্পন্ন ধী সম্পন্ন ছেলে যেরকম হয় ওরকম না। আজকে লাবণ্যকে ভালো লাগছে, দুদিন পর যদি ভালো না লাগে, এটা হয়তো তার আবেগের সিদ্ধান্ত হতে পারে, এইসব চিন্তা করেছে লাবণ্য, এবং লাবণ্য তার ইটা ফেরত দেয়, আংটিটা ফেরত দেয়। ফেরত দেওয়ার পরে সে তাদের মধ্যে মোটামুটি একদম ছাড়াছাড়ি হয়ে যায়। ছাড়াছাড়ি হয়ে গেলে শেষে এই অমিতের সাথে আবারও বিয়ে ঠিক হয়েছে কেতকীর। আর এই দিক দিয়ে লাবণ্য লাস্ট শেষের চিঠি, মানে শেষের কবিতা নামে সে লাস্টে একটা চিঠি লেখে, এবং সেটার মধ্যে একটা কবিতা থাকে লাবণ্যের, ওই যে কালের যাত্রার ধ্বনি শুনিতে কি পাও হে বন্ধু বিদায় বিদায়, এটা। হ্যাঁ, অমিত এখানে বলে, তার মানে অমিত খুব মিশুক, মানে ওই মেয়ে পটানোর জন্য যত ধরনের গুণ থাকা দরকার সবই কিন্তু আছে, সব কিন্তু এর মধ্যে আছে, অমিতের মধ্যে আছে। তো এখন ওই যে সে যেহেতু কথা দিয়েছিল বিবেকের তাড়নায় এই কেতকের সাথে তার বিয়ের ব্যাপারটা ঠিক হয়। আর এদিক দিয়ে শোভনলাল কিন্তু পছন্দ করতে হচ্ছে লাবণ্যকে, সে লাবণ্য বলছে সে শোভনলালকে বিয়ে করবে, এভাবে শেষ হয়। এবং এখানে অমিত একটা কথা বললো যে লাবণ্য হচ্ছে দিঘির জল, যার কাছে নামা যায়, দিঘিতে নামা যায়, সাঁতার কাটা যায়, আর কেতকী হচ্ছে ঘটির জল, যাকে যখন তখন হচ্ছে কী করা যায়, ইউজ করা যায়। মানে কি যে একটা তুলনা দিয়েছে, মানে এখানে লাবণ্য হচ্ছে যাকে একেবারে ঘরের মধ্যে নিয়ে আসা যায় না, ওইভাবে যখন তখন ইউজ করা যায় না, লাবণ্য এরকম একটা, যেখানে অবগাহন করা যায়, সাঁতার দেয়া যায়, শরীর তৃপ্ত করা যায়, মন তৃপ্ত করা যায়, সে হচ্ছে লাবণ্য, এত বিশাল তার ব্যাপার। আর কেতকী হচ্ছে তৃষ্ণার জল, সেই তৃষ্ণা ঘটির জল তৃষ্ণা মেটাইতে পারে, নিত্য ব্যবহার্য। কেতকী হচ্ছে নিত্য ব্যবহার্য, কিন্তু লাবণ্য নিত্য ব্যবহার্য না, এরকম একটা তুলনা তাদের মধ্যে দিয়েছিল। তো তুলনাটা একটা আমার কাছে খুব মজার একটা মনে হয়। অর্থাৎ এইখানেও আমরা দেখতে পাচ্ছি যে অমিত এবং দামিনী একই ব্যাপার, সে ভালোবাসে, অমিত ভালোবাসে কাকে, অমিত ভালোবাসে হচ্ছে লাবণ্যকে, কিন্তু গড় সংসার করবে কাকে, কেতকীর সাথে। অর্থাৎ এক সাইডে হচ্ছে সারা জীবন ভালোবেসে সুপ্ত অবস্থায় বুকের মধ্যে রেখে দিবে, সংসার করবে আরেকটা, এবং সংসার আরেকটা করবে, খুব যে খারাপ থাকবে ব্যাপারটা এরকম না, কিন্তু মানে রবীন্দ্র দার্শনিক ব্যাপারটা এরকম। এবং লাবণ্যের ক্ষেত্রে হচ্ছে শোভনলাল কিন্তু লাবণ্যকে ভালোবাসে, লাবণ্য কিন্তু শোভনলালকে ভালোবাসে না, বন্ধু হিসেবেই জানে। তো এই লাবণ্য আসলে ভালোবাসে কিন্তু অমিতকে, কিন্তু অমিতকে হয়তো বুকের এক কোণায় সে রেখে দেবে আজীবন যত্ন করে, আর সে সংসার করবে হচ্ছে কাকে, শোভনলাল। এইভাবে উপন্যাসটা শেষ হয়েছে আর কি। তো এটা এত বেশি বয়সে গিয়ে রবীন্দ্রনাথ ঠাকুর এমন একটা রোমান্টিক উপন্যাস লিখেছেন যে এটা আসলে সত্যিকার অর্থে রবীন্দ্রনাথ ঠাকুর যখন বলছিল যে কবিগুলো শেষ হয়ে যাচ্ছে কিনা, কি অবস্থা, তখন কিন্তু তিনি ওই বয়সে গিয়ে তিনি এটা করেছেন আর কি, উপন্যাসটা লিখেছিলেন। দেখেন, প্রকাশিত হয়েছে 1929 খ্রিস্টাব্দে, 70 বছর বয়সে, মানে 68 বছর বয়সে, কি 67 বছর বয়সে। তো এই হলো ব্যাপার। আমরা একটু এতে দেখব, দুই বোন আমরা একটা দেখি, এইটা মনে কোথায় আসছিল মনে হয় যে শর্মিলা এবং উর্মিমালা, এটা কোন চরিত্র। আচ্ছা, এইখানে আমাদের শশাঙ্কর বউ হচ্ছে শর্মিলা, শর্মিলা হচ্ছে বাবা হচ্ছে বরিশালের জমিদার ছিলেন, অনেক টাকা পয়সা আছে। শর্মিলার বোন হচ্ছে উর্মিমালা। তো এই শশাঙ্ক এবং উর্মিলার তাদের দাম্পত্য সম্পর্ক খুব ভালোভাবে যাচ্ছে, এবং শর্মিলা সব কিছু, মানে ঘর কন্যার মেয়ে, সব ঘর কন্যা সে করতে পারে, সমস্ত শশাঙ্কের ছোটোখাটো কাজ, একটা কলম পড়ে গেছে এটা খুঁজে বের করে দিচ্ছে, সমস্ত কিছুর দায়িত্বকার শর্মিলার, খুব সাংসারিক জীবন তাদের। তো এই শশাঙ্ক প্রথমেই তিনি একটা ইঞ্জিনিয়ার ছিলেন, তখন ইংরেজ এক জুনিয়রকে পদোন্নতি দিয়ে দিয়েছে, এটাকে অভিমান করে সেই চাকরি ছেড়ে দিয়েছে তার বউয়ের কথা শুনেই। পরে সে ব্যবসা শুরু করে এবং ব্যবসা করতে ভালো কিছু করে। তো তাদের সম্পর্ক খুব ভালোভাবে যাচ্ছিল, খুব ভালো যাচ্ছে। এইদিকে আবার উর্মিমালার যে বাবা, এই উর্মিমালাদের একটা ভাই ছিল, তার নাম হেমন্ত।
সে মারা গিয়েছিল। এখন উর্মিমালার বাবা সে এই হেমন্তকে নিয়ে হেমন্ত নামে একটা হাসপাতাল করতে চায়। আর এই যে নীরদ যে সে ডাক্তার, সে বলছে এই নীরদের উপর দায়িত্ব পড়ে এইখানে হাসপাতাল দেখাশোনা করার নীরদের উপর। আর এই নীরদের সাথে উর্মিমালার একটা সম্পর্ক এবং বিয়ে ঠিক হয়, এনগেজমেন্ট হয়। কিন্তু নীরদ অনেকটা বেরসিক মানুষ, খালি জ্ঞান 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 জ্ঞান, পড়াশোনা এই করতে পারবা, সেই করতে পারবা না, করতে পারবা, সেই করতে পারবা না। এবং সে বিদেশে যখন পড়াশোনা করতে যায় নীরদ, তখন সে একদম লিস্ট করে দিয়ে যায় সে কী করতে পারবে না উর্মিমালা। এবং তার মধ্যে 1 নম্বর শর্ত হচ্ছে যে উর্মিমালা যেন এই শশাঙ্কর কাছে না যায়, মানে তার দুলাভাইয়ের কাছে না যায়। কেন দুলাভাইয়ের কাছে না যায়? কারণ এই দুলাভাই শশাঙ্ক একটু জলি মাইন্ডেড, সে একটু জলি মাইন্ডেড, সে হাসতে পছন্দ করে, খেলতে পছন্দ করে, যেটা আবার শর্মিলা অতটা পছন্দ করে না। আবার উর্মিমালাও অনেকটা এই টাইপেরই। এবং শশাঙ্ক যেন মানে শশাঙ্কর সাথে উর্মিমালা যেন না মিলে। তো এই শর্মিলা প্রচণ্ড অসুস্থ হয়। অসুস্থ হলে এই উর্মিমালা তার বোনের বাসায় আসে। আসার পরে এইখানে তার দুলাভাই যে শশাঙ্ক আছে তার সাথে তার একটা বন্ধুত্ব জমে ওঠে এবং তার একসাথে তাস খেলে। এবং শশাঙ্কর যে হিসাব, ব্যবসার যে হিসাব, সেই হিসাবগুলো দেখা গেছে অনেকটা করে দেয়, উর্মিমালা করে দেয়। এবং শশাঙ্ক যখন ঘুরতে যেতে বলে তখন উর্মিমালাকে নিয়ে ঘুরতে যায়, ব্যাডমিন্টন খেলে, মানে নানান ধরনের কাজ করে। অথচ এই কাজগুলোই শশাঙ্ক ওই শর্মিলার সাথে করতে পারে না। শর্মিলার জন্য সময় নাই, কিন্তু উর্মিমালা যখন বলে, অর্থাৎ মানে এটাকে কি বলে, কি জানি বলে এটারে, মানে বউয়ের ছোট বোনটা কি বলে, শালিকা, মানে এই শালির জন্য সে সব কিছু পারে আর কি। তো এমন একটা অবস্থার মধ্যে তারা আসলে এইটা শর্মিলা কোনোভাবেই নিচ্ছে না এবং এটা নিয়ে তাদের মধ্যে দাম্পত্য সম্পর্ক কলহ দেখা দিচ্ছে। এবং একটা সময় যে শর্মিলাকে বলছে যে ভালো হবে না, সে একটা সময় ভালো হয়ে যায়। কিসের একটা পূজার কি জানি ছিল, একটা কবিরাজ টাইপের এই ওষুধ খায় সে ভালো হয়ে যায়। শর্মিলা ভালো হয়ে গেলে এই উর্মিমালা এতে চলে যায় আর কি। এবং সে বলে যে সেও বিদেশে পড়াশোনা করার জন্য চলে যাবে এবং তারা যেন ভালো থাকে। তো এটা মিলনাত্মক, কিন্তু ওই 2 বোনকে নিয়ে একটা শশাঙ্ক নিয়ে একটা প্রবলেম হয়েছিল আর কি। তো এই হলো আমাদের 2 বোন উপন্যাস। এবং আমাদের এখানকার যে আছে মালঞ্চ, এটার মধ্যে এক ধরনের খুবই ছোট্ট উপন্যাস এবং শেষ উপন্যাস। এটার মধ্যেও আমরা একটা দেখব যে ত্রিভুজ প্রেম বা ত্রিভুজ একটা সম্পর্ক, এরকম একটা ব্যাপার আমরা রবীন্দ্র উপন্যাসের মধ্যে আমরা দেখতে পাচ্ছি। রবীন্দ্র উপন্যাসের কিছু কমন বৈশিষ্ট্য যেটা আমরা দেখি, 4 অধ্যায় হচ্ছে শেষ। এটা নিয়ে সমালোচনা করা হয় যে 4 অধ্যায় এটা একটা রাজনৈতিক উপন্যাস, কিন্তু এই যে সন্ত্রাসবাদী যে আন্দোলন আছে, অর্থাৎ সশস্ত্র যে আন্দোলন, এই উপন্যাসের মধ্যে এই সশস্ত্র বিপ্লবের বিরুদ্ধে একটা বিতৃষ্ণা দেখা যাচ্ছে এবং এটা নিয়ে প্রচণ্ড বিতর্ক সৃষ্টি হয়েছিল। তো এটা ছিল 4 অধ্যায় ছিল সর্বশেষ উপন্যাস। আমরা এখন সামারাইজ যদি করি রবীন্দ্রনাথ ঠাকুরের উপন্যাসগুলোর মধ্যে আমরা দেখি যে এটার মধ্যে বিধবা একটা ব্যাপার আছে, এটার মধ্যে যে চরিত্র যে আছে, পুরুষ হচ্ছে একটা, তার মধ্যে এই একটা পুরুষকে কেন্দ্র করে 2টা নারী থাকে, অথবা একটা নারীকে কেন্দ্র করে 2টা পুরুষ থাকে, 3টা পুরুষ থাকে, এবং তার যে যাকে ভালোবাসে তাকে পায় না। তারপরে হচ্ছে বিবাহ বহির্ভূত সম্পর্ক, একজনে 2জনকে ভালোবাসে, একজনকে বিয়ে করছে, আরেকজনের সাথে থাকছে। তারপর হচ্ছে পারিবারিক এই দান্দিক যে সম্পর্ক, যেগুলোকে বলছি রাজনৈতিক উপন্যাস, ওইটার মধ্যে দেখছি প্রেম টেম ব্যাপারগুলো আছে, ব্যাপকভাবে আছে। এবং চরিত্রগুলো হচ্ছে হয় ডাক্তার অথবা ইঞ্জিনিয়ার অথবা উকিল, মানে ব্যারিস্টার, এই টাইপের চরিত্র, শিক্ষিত, সব শিক্ষিত, জমিদার, শিক্ষিত, উচ্চবংশীয়, ব্রাহ্ম, এই টাইপের চরিত্র। ছোট লোকদের নিয়ে তার কোনো উপন্যাস নেই, গরিবদের নিয়ে তার কোনো উপন্যাস নেই। এ হলো মোটামুটি আমাদের রবীন্দ্র উপন্যাস থেকে যেটা প্রশ্ন আসে, যে চরিত্র আসতে পারে, বিষয় আসতে পারে, কোনটা রাজনৈতিক না, কোনটার মধ্যে কী আছে না আছে। আমি চেষ্টা করেছি একটু করে কাহিনী বলার। উপন্যাসের কাহিনীগুলো মানে মূল থিমটা মাথার মধ্যে থাকে, চরিত্রগুলো থাকে, অনেক ক্ষেত্রে হয়তো নামটামগুলো একটু এদিক সেদিক হয়ে যায় আর কি। তো আশা করছি আপনারা মোটামুটি বুঝতে পেরেছেন অথবা ক্লাসটা এনজয় করেছেন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। তামান্না বিথি খেলে হাসতেছেন কেন জানি না। ফর গড সেক্স হোল্ড ইউর টাং, লেট মি লাভ।
এই উপন্যাসগুলোর মধ্যে খুব বেশি ইম্পর্টেন্ট নাই, ওই যে আমি যেটা বলেছি যে অমিত রায় যেটা বলে একে যে ওই যে ঘটি এবং ঘটির জল আর হচ্ছে দিঘির জলের সাথে তুলনা করেছে। আরেকটা ওই যে দামিনীর একটা সংলাপ আছে যে সে বলে যে স্বাদ মিটলো না এই জীবনে, পরেও জন্মে যেন তোমাকে আবার পাই, এই সংলাপটা ইম্পর্টেন্ট। এছাড়া ওই অর্থে রবীন্দ্র উপন্যাসের মধ্যে অত ওরকম কোনো সংলাপ আমার কাছে মনে হয়নি যে ইম্পর্টেন্ট, মানে সংলাপ দিয়ে আসতে পারে। তারপর হচ্ছে মুখটা কি বলে, এটা হচ্ছে মুখশ্রী, স্টাইলটা হচ্ছে মুখশ্রী, আর ফ্যাশনটা হচ্ছে মুখোশ। ওই কথাটা আসতে পারে, আর অতটা মনে হয় না। মেনলি এখানে চরিত্র নামগুলা বিষয়গুলা ইম্পর্টেন্ট, চরিত্র নামগুলো বিষয়গুলো ইম্পর্টেন্ট, কোনটা রবীন্দ্র ঠাকুর উপন্যাস বা উপন্যাস নয়, এটা হচ্ছে ইম্পর্টেন্ট। যোগাযোগ থেকে উক্তি আসছিল তাই নাকি? আচ্ছা, তো এখন উক্তির জন্য যেটা করতে হবে আর কি, উক্তির জন্য হচ্ছে উপন্যাসগুলো যে একটু পড়ে নেন, মানে কোন কোন উপন্যাস পড়তে হবে। চোখের বালি পড়তে হবে 1 নাম্বার, চোখের বালি, যোগাযোগ, গোরা, চতুরঙ্গ, ঘরে বাইরে, এই কয়টা, এবং শেষের কবিতা, এই 6টা যদি পড়েন তাহলে আপনার সাহিত্য জ্ঞান ভালো হলো। তারপরে হচ্ছে যদি উক্তিও আসে তাহলে উক্তিও হয়তো আপনি এখান থেকে পারবেন। আচ্ছা ঠিক আছে, বইয়ের মধ্যে উক্তি দেওয়ার চেষ্টা করবো, সমস্যা নেই। আচ্ছা ঠিক আছে, বইয়ের মধ্যে উক্তি দিয়ে দেবো, উক্তি দিতে হবে, লিখে রাখি, এখানে লিখে রাখি, উক্তি দিতে হবে। ও কোনটা শেষের কবিতার লাইন, যে হোল্ড ইউর টাং লেট মি লাভ, এটা জন ডানের এক লাইন ছিল, এই যে ফর গড সেক হোল্ড ইউর টাং লেট মি লাভ, এরা মনে হয় জন, মানে ইংরেজ কবি জন, হ্যাঁ ইংরেজি ছিল, জন ডানের মনে একটা লাইন। বই তো এই বছরে আনার চেষ্টা করবো, নভেম্বরের মধ্যে আনার চেষ্টা করবো, অসুবিধা নেই, নভেম্বরের মধ্যে ছিল নিয়ে আসবো, অসুবিধা নেই, ঠিক আছে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ক্লাসটা শেষ করি, অনেক হয়ে গেছে, 1-1.5 ঘন্টা হয়ে গেছে। আমি জানি ক্লাসটা অনেক দীর্ঘ হয়ে যায়, এই ক্লাসটা আসলে অনেক দীর্ঘ হয়। সবগুলোর একটু একটু কাহিনী বলার চেষ্টা করছি, আশা করি আপনারা বুঝতে পেরেছেন, তাই না? মনে থাকবে না? মনে থাকার কথা। আচ্ছা রাখি, রেখে দিই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাইকে অসংখ্য ধন্যবাদ, শুভকামনা, ভালোবাসা জানি। আজকের মতো ক্লাস শেষ করছি, সবাইকে বাই বাই, টাটা।